সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমরা আজকে চলে আসলাম আমাদের নতুন একটা লাইভ নিয়ে। তো আজকের লাইভের বিষয়বস্তু আমরা রেখেছি জুম্মা স্পেশাল লাইভ। তো আমরা চলে যাবো আমাদের লাইভে। তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের মানিক ভাইয়ের কাছে, আমাদের বিশিষ্ট গেস্ট। মানিক ভাইকে স্বাগত। মানিক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানিক ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। জি, আজকের বিষয় নিয়ে আপনার বক্তব্য রাখুন। তারপরে আমরা আমাদের অন্যান্য আলোচনায় যাব। তো কালকে বিষয়ের জন্য সরি, আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি। তো এরকম যে দেখ, আমি বিশেষ ইতিহাসের বিষয়ে বলছি, যেহেতু আপনারা জানেন আজকে হ্যালোউইন দিবস। এই যে হ্যালোউইন দিবসটা খুবই জঘন্য দিবস। তার আগে বলি কেন এই দিনে আপনি দর্শন করেন, ডাকাতি করেন, চুরি করেন। এই দিনে কোনো সব মাপ। এই দিনে থানা পুলিশ থাকে না, থানা মানা সব বন্ধ থাকে। এটা আজ থেকে 2000 বছর আগে, তখন প্যাকানিজম এবং খ্রিস্টান যারা ক্যাথলিক মেথলিক এবং অনেক, যেহেতু পৃথিবীতে 2,200 ধর্ম আছে, তার মধ্যে ওই স্কটল্যান্ড আয়ারল্যান্ড ওই সমস্ত এলাকাতে হ্যালোউইন দিবসটা সর্বপ্রথম চালু হয়েছিল। তো চালু হওয়াতে প্রথম তো ওখানে বিভিন্ন ধরনের পত্তলিকেরা এই দিবসটা, তো কারো কারো মতে, ভাষ্য মতে এই দিবসটা, আপনারা জানেন গত বছর না আগের বছর এই দিবসটাতে কোরিয়াতে প্রায় 200 লোক মারা গেছে। বিশেষ করে যুবকেরা, যাদের বয়স 20 বছর 25 বছর, পথদৃষ্ট হয়ে আজকে রাত্রে 31শে ডিসেম্বর, সরি 31শে অক্টোবর, আজকে হ্যালোউইন দিবসটা। এটা সৌদি আরবে গত বছর না আগের বছর হয়েছে, খুব জনপ্রিয় হয়েছে এবং বাংলাদেশও হইতেছে। আপনারা জানেন তিথির আপু বলছে হ্যালোউইন দিবসে যাইব, সত্যি সন্তান নিবেদে দেখলাম তারা। কিন্তু আসলে হ্যালোউইন দিবসটা একটা জঘন্য কথা, এবং ফেততুনি ভূত ফেততুনি, এবং এই দিবসটা নিয়ে বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি টাকা বাণিজ্য আছে এই দিবসটা। এটার পিছিয়ে একটা রক্তাক্ত এবং জঘন্য ইতিহাস আছে এই দিনে। গঙ্গার আমল, আজ থেকে 2000 বছর আগে, 600 কত খ্রিস্টাব্দে, সোজা কথা। তাহলে চিন্তা করেন আজ যে 2000 বা 2500 বছর। তো এই দিবসটা সম্পর্কে হয়তো আপনারা কতটুকু জানা আছে জানি না। আমি গত বছর এটা নিয়ে লাইভ করছি, বা মুক্তি বিচারের লাইভে আপনারা হয়তো ছিলেন। হেলেন দিবস সম্পর্কে আমি ওডিসিতে লাইভেও বলছিলাম গত পরশু আগে, আপনার এই দিবস সম্পর্কে কিছু আলোচনার দরকার। এটা একটা জঘন্য দিবস। এটা আরব দেশের মধ্যে ছড়াই গেছে, এবং আপনারা যে আমার প্রোফাইলের মধ্যে একটা ছবি দেখেন, এটা যে মিষ্টি কদু বা মিঠা কদু কয় আর কি। মিঠা কুমড়া চিনেন না? আপনারা কি বলেন জানি না, মিষ্টি কদু কয়, মিঠা কুমড়া বলে। তো তারা কি করে, মিঠা কুমড়া গুলাকে মিষ্টি কুমড়া বলে, হ্যাঁ। ছিদ্র করি। হ্যাঁ, মিঠা কুমড়া গুলাকে ছিদ্র করি তারা, ওগুলাকে তারা এখানে আলো জ্বালায় যে এই রাত্রে নাকি ভূত পেত্তুনিরা আসবে, ভূত পেত্তুনিরা আসি পৃথিবীকে ধ্বংস করবে, এই করবে সে করবে। তো কারো কারো মতে এই দিবসটা হয়েছে নবান উৎসবের মতো, যেরকম হিন্দুরা বলে না, দূরবেলা দূর, চৈত্রবেলা দূর। আমরা সে বৈশাখ মাসে বা আগের দিন রাত্রে, তখন আমি চাঁদপুরে ছিলাম, মনে আছে, আজ থেকে 20-25 বছর আগে। তখন বোনের বাড়িতে ছিলাম, হঠাৎ করে হিন্দুরা বলতে দূরবেলা দূর, চৈত্রবেলা দূর। কিন্তু তখন শুনলাম যে যেহেতু পয়লা বৈশাখ পরের দিন, এইরকম হেলেন দিবসটা এরকম তার আগের রাত্রে, যেহেতু আগামীকাল আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড, পরবর্তী এগুলো আমেরিকা ছড়াই যায়। যে হেলেন দিবসটা সম্পর্কে আপনাদের মতামত আশা করছি। তো আমি কিছু বলবো, দাঁড়ান 1 মিনিট। তো এই শেষ করি আমি। তো হেলেন দিবসটা যখনই বিশেষ করে ফিলিপাইনের মধ্যে দেখছি, দেখা যায় ওরা হেলেন দিবসে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। বা কোরিয়াতে বললাম, কোরিয়াতে গত বছর না আগের বছর ওরা অনেক লোক মারা গেছে বিভিন্ন দেশে পদলিষ্ট এই রাত্রে, ওই 31 যেরকম এরকম, সবাই দলে দলে বাড়া, এবং এখানে বললাম না, নানান রকম অনৈতিক কার্যকলাপ হয়। এবং এই দিবসটা তৎকালীন সময়ে বহু নারী এবং বহু ডাকাতি, এই দিনে চুরি ডাকাতি, দর্শন, এগুলো ফিরিয়ে এগুলো কোনো বিচার নেই। থানা পর্যন্ত পুলিশ থাকে না, সারা বিশ্বে এখন এরকম থাকতো আর কি। এটা একটা বড় বড় শিব্য একটা দিবস আমি মনে করি তৎকালীন সময়। হয়তো এখন এটা অনেক সংযোজন বিয়োজন করি, কাটছাট করি দিবসটা পালন করতেছে। এই যে মিষ্টি কুমড়া গুলাকে ক্ষেতের মধ্যে তারা ছিদ্র করি, এগুলাকে আলো জ্বালাই, ওই দিনে জানি অশুভ আত্মা পৃথিবীতে আসবে, অন্য গ্রহ থেকে আসবে। তখন তারা কি করে, বিভিন্ন দেয় দানব সাজি, দেখছে না বাচ্চাদেরকে বিভিন্ন পোশাক আশাক, ইভেন কি ফাঁকেনা পর্যন্ত গায়ের মধ্যে লাগায়। ফাঁকেনা দুর্গন্ধে বলে
ভূত পেত্তুনি আসবে না তাদের কাছে। কত বড় কুসংস্কার এই যে খ্রিস্টান ধর্মগুলা অথবা প্যাগানিজম তো বুঝেন পৌত্তলিক, যেটা নবী মোহাম্মদের পূর্ব বংশগুর প্যাগানিজম। তো সেই আমলের মনে করেন এই দিবসটা আজ থেকে ২-২৫০০ বছর আগের। তো এই দিবসটা সম্পর্কে হয়তো অনেকে জানে না। আমি এটা আপনাদেরকে ১ মাস আগেও বললাম। তো আজকে সেই কলঙ্কজনক দিবস, ভূত পেত্তুনি দিবস। এই দিবসকে নিয়ে দেখলাম যে অনেকের মধ্যে মানে দামি দামি পোশাক, এইরকম পেত্তুনি মার্কা পোশাক গুলা তারা বিভিন্ন মলে দেখলাম মানে কোটি কোটি টাকা বাণিজ্য এটা নিয়ে। তো এটার ভালো খারাপ দিক সম্পর্কে তো আমি একটু বললাম, এই আর কি। বাকিটুকু আপনারা বলবেন। দিবসটা সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। তো আজকে আবার ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। ইন্দিরা গান্ধী জানেন, ইন্দিরা গান্ধী আমাদের ভারতীয় মহাদেশে একজন, যিনার কারণে আমরা স্বাধীনতা পাইতে যেতে গেলে তখন ৭১-এর যুদ্ধে ১ কোটি লোককে ইন্দিরা গান্ধী সরকার তখন ক্ষমতায় ছিল। উনি তখন খাওয়াইছে আমাদেরকে, সোজা কথা আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে অথবা যারা রিফিউজি হিসেবে ভারতে আশ্রয় নিছে বিভিন্ন ভারতের ক্যাম্পে ক্যাম্পে, এগুলো বললে তো আবার গান্ডু জঙ্গির বাচ্চারা করবো না কি করছে, কিচ্ছু করে না। বড় যদি আমাদের সাথে ইয়ে হইতো তাহলে আমরা আজ পর্যন্ত স্বাধীন হইতাম না। ভারতের অনেক লোক মারা গেছে, প্রায় ৬,০০০ উপরে। তো এগুলো আমাদের দিয়ে জানতে হবে, বলতে হবে ইন্দিরা গান্ধীর অবদান। ইন্দিরা গান্ধীর বাবা ছিল নেহেরু, জওয়াহরলাল নেহেরু। আর ইন্দিরা গান্ধীর সাথে মহাত্মা গান্ধী কোনো সম্পর্ক না। হয়তো আপনারা বলবেন যে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী আরো কোন কোন গান্ধী আছে না, এগুলা সব আসলে না, এদের কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, রক্তে কোনো সম্পর্ক নাই। ইন্দিরা গান্ধী মানে জাস্ট ওই গান্ধীর পদবিতে লাগালো। আর আপনারা জানেন গান্ধী শব্দ অর্থ ব্যাপারী। তো সেই ইন্দিরা গান্ধী আমাদের ৭১-এর যুদ্ধে বিশেষ করে অনেক অবদান, সোজা কথা এটা বলে শেষ করা যাবে না। বা ভারতের অনেক কামান বা অথবা আমাদের অস্ত্র ট্রেনিং করে আমাদের পূর্বপুরুষদেরকে মুক্তিযুদ্ধে অনেক সহায়তা করছে, যেটা অস্বীকার করা যাবে না। তো সেই ইন্দিরা গান্ধীর আজকে মৃত্যু দিবস। উনাকে হঠাৎ করে শিখ ধর্মের লোকেরা মনে মারি ফেলছে। উনি ভাবতে পারে না যে আসলে আমাকে কে মারবে। তো ইন্দিরা গান্ধী ক্ষমতাকালীন সময় উনার ছোট ছেলে আমাদের বর্তমানে তারেক জিয়া যেরকম ডাকাত চাঁদাবাজ, তো এই সেম ইন্দিরা গান্ধীর ছোট ছেলে যেটা বিমান দুর্ঘটনা মারা গেল, রাজীব গান্ধী না, আবার ইন্দিরা গান্ধীর ছোট ছেলে, এটা সেম ওই সময় আমাদের সঙ্গীত মানে ইয়া কিশোর কুমারকে পর্যন্ত উনি মানে নিষিদ্ধ ঘোষণা করলো বিভিন্ন চ্যানেলে বা কলকাতা রেডিও অথবা বিভিন্ন মানে সরকারি যে চ্যানেলগুলো ওটা গান নিষিদ্ধ করছে। তো সেটা আমরা একটু স্মরণ করে দিতে চাই, এটা আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী আস্তে আস্তে আরো বলবো এই। তো ঠিক আছে, আমি মডারেটর সাহেবকে ধন্যবাদ, হামিদ ভাইকে, আমাদের কি নাদের আলী খান মনে আসছে, আরেকজন কে জানি নামটা পড়া যায় না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালোইন দিবসের মানে ভূত পেত্তুনি দিবসের শুভেচ্ছা আপনাদেরকে। আবার শেষবার মতো বলি, ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমরা চলে যাই আমাদের বুরুজ ভাইয়ের কাছে। বুরুজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ভাই কেমন আছেন? আর মানিক ভাই, নাদের ভাই, আপনারাও কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো ভালো আছি বাদা, আশা করি আপনারা ভালো আছেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জুম্মা মোবারক। যেহেতু জুম্মা স্পেশাল লাইভ, সেহেতু জুম্মা দিয়ে শুরু করা যাক। আর মানিক ভাই, একটু আগে একটা কথা বললেন যে এই হ্যালোউইন নিয়ে, যে চুরি করে, ডাকাতি করে, খুন করে, কিন্তু কোনো বিচার হয় না, না? জি জি। হ্যাঁ, এটা ওই বললাম না, আজ থেকে ২,০০০-২,৫০০ বছর আগের এই দিবসটা ওই সময় থেকে শুরু হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। এইটা তো এইটা না এই পার্ট দিবসটা নাই? এই যে জি খুন করে, এই খুন করে না, মানে সরকার থেকে বলে যায় যে যখন যারে খুশি মারা যাবে, মানে এটারে না পার্ট হ্যাঁ, নাইট বলা হয়। ওদের এরকম ছিল আর কি। যেরকম আমাদের ২৪-এর স্বাধীনতা যোদ্ধারা দেখছেন না, আপনি বাংলাদেশে দর্শন করেন, ডাকাতি করেন, কোনো বিচার আছে? আপনার চোখের সামনে থেকে না না, শিশুদেরকে আরে ধরে বন্ধু, নিয়ে যায়। হ্যাঁ, এইরকম হচ্ছে আরো জঘন্য আর কি। হ্যাঁ এই মানে এরকম একটা নাইট আসলে বাস্তবে ছিল কি জানি না, কিন্তু এরকম একটা নাইট আছে যে পার্স নাইট, যে যখন যারে আপনি ইচ্ছা খুন করতে পারবেন। জি জি, এই দিবসে আর কি আমি এই দিবসটার কথা বলছি। এই যে ৩১শে, এটা মনে করেন তাদের নবান্ন উৎসবের মতো। এটা তো হ্যালোইন। কোনো কোনো জায়গাতে ওই তারা বছরে হিসাব করে ১লা নভেম্বর, যেরকম আমরা ১লা জানুয়ারি হিসাব করি অথবা ১লা বৈশাখ হিসাব করি না। তো হ্যালোউইনটা যারা এটা পালন করতো তখন তারা এই দিবসটাকে বছরের শেষ দিন মানে অশুভ দিন, এই দিনে আর তারা অশুভ আত্মা আসে ঘুরে বেড়ায়। তাদেরকে ঘায়েল করবে। ভূত পেত্তুনি, দৈত্য দানব, রাক্ষস, এগুলো সাজে আর কি। আপনি দেখবেন না, আপনি এখন ইয়ে খোলেন না,
দেখবেন বিভিন্ন জায়গাতে হ্যালোইনের উৎসব চট্টগ্রামে আছে, তারপর সৌদি আরবে কত বছর না আগের বছর জাঁকজমক ভাবে হয়েছে, কোটি কোটি টাকা খরচ করছে, এটা নিয়ে একটা বাণিজ্য আছে। আর এই দিবসটা বললাম না, ওই যে তৎকালীন সময় থানা পুলিশ সব বন্ধ ছিল, এবং আপনি যা খুশি করতে পারেন, দর্শন, ডাকাতি, চুরি, এবং এই দিনে সবচেয়ে ভয়াবহ ডাকাতি হয় হ্যালোইন দিবসে। তারপর দর্শন হয় বেশি, তারপর আরো অনেক জঘন্য মানে ইতিহাস আছে, এগুলা বসে, এগুলো ইতিহাস আপনি ঘাটলে দেখতে পারবেন। হ্যালোউইনের কলঙ্ক ইতিহাস একটু সার্চ দিয়েছেন, অথবা বিভিন্ন ইউটিউবাররা এগুলো সম্পর্কে ঘাটি ঘাটি তারা এগুলা অডিও ভিডিও আছে, যদিও এগুলা তো আসলে বই পুস্তকে লেখা থাকবে না, কারণ বই পুস্তকে সোনামণি জাদুমণি এই সমস্ত লেখা থাকবে। দেখছেন না, আমরা বাংলাদেশের যত ইতিহাস বলি এদের পিঠে কলঙ্ক। এই যে আপনারা একই ফজলুল হককে শেরে বাংলা খোদা মানছেন, কিন্তু এর মধ্যে বন্ড সিটার আপনি জানেন কিনা? কেন বন্ড সিটার বলি? এ আমাদের কবি নজরুল ইসলামকে একবার 7 মাস কাজ করাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। কবি নজরুলের 7 মাসের পারিশ্রমিক দেয় নেই। উনি যখন বাংলাদেশে আসছিল, কবি নজরুল উনাকে কয় বেড়া তুই কি এটিএম ভাবি, তো উনি পরিবার নিয়ে অসহায়, লাস্টে অনেক হিন্দু ভদ্রলোক উনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করছে টাঙ্গাইলে, এবং গাড়ি ভাড়া টাকা দিয়েছে। তা আমি যে এটা বলি, আপনিও করবেন, এটা কোথেকে পাইছেন? তো এগুলো বলতে হবে আমাদের। আমি খারাপ আমার সম্পর্কে সমালোচনা করেন, আমি যে ধোয়া তুলসী পাতা এটা নই। তো আমরা শুধু ফেরেস্তার মতো সবাইকে বই পুস্তকের মতো বলি গেলাম, এটা বললে হবে না। এই যে সকলে সমালোচনা করতে হবে, এই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ, বলেন। আচ্ছা, অনেক সুন্দরভাবে আপনি বুঝাইলেন, ব্যাখ্যা করলেন হ্যালোইনটা। আসলে হ্যালোইন সম্পর্কে আমি নিজেও অত বেশি কিছু জানি না। আমি শুধুমাত্র এইটুকু জানি যে খ্রিস্টানরা হ্যালোইন শব্দটা তো পবিত্র, মানে পবিত্র সন্ধ্যা। এটা একটা পবিত্র সন্ধ্যা মানে নাম দিছে আর কি। এটা বাংলা অর্থ, হ্যালোইন শব্দ অর্থ পবিত্র। যেমন আমরা হ্যালো থেকে হ্যালোইন, আমি যাতে সার্চ করে দেখলাম, বিভিন্ন ইউটিউবার এটার অর্থ খুঁজি, হ্যালোইন শব্দ অর্থ পবিত্র, কিন্তু এটা বুঝেন না, এটার একটা জঘন্য ইতিহাস। আজ থেকে 2000 2,000 বছর আগে, তখন প্যাগানিজম বা খ্রিস্টান, ক্যাথলিক বা অন্যান্য ধর্ম, যেহেতু পৃথিবীতে 2,200 ধর্ম, তো যারা মূর্তি পূজারী তারা ওই সমস্ত এই দিবসগুলো পালন করতে। মানে এটার কারণে বলে পৃথিবীর আত্মা, অশুভ আত্মা থেকে রক্ষার জন্য তারা গায়ের মধ্যে গু, পায়খানার গু, গরুর গোবর এগুলো মাখাইতো, চারটিকা গু মাখাইতো, এটার গন্ধে আর মানে ফেতনিরা আইতো না। আর বিশেষ করে ওই যে মানে মিঠা কদু আছে না, মিষ্টি কুমড়া, এগুলাকে হাজার হাজার মিষ্টি কুমড়াকে ছিদ্র করি এটার মোমবাতি জ্বালা রাখতো, সারা রাত ধরে এগুলো জ্বলতো। তো এগুলার এই জন্য বললাম যে জঘন্য ইতিহাস আছে। এতে আমরা একটা সবজি তরকারিকে নষ্ট করে ফেলতেছি। মিষ্টি কদু কত লোক অভাবে আছে, সপ্তাহে একটা মিষ্টি কদু কিনতে পারে না, মিঠা কুমড়া গাড়ি। হ্যাঁ ঠিক আছে, বলেন। Sorry to say। অ্যাকচুয়ালি আমার আসলে ভৌতিক, মানে জানি ভূত ফুট আসলে কিছু নেই, কিন্তু তারপরেও ভৌতিক যন্ত্রের প্রতি ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট আছে। সেই কারণে আমার হ্যালোউইনের প্রতি একটু আগ্রহ আছে। আর আমি একটু চাই হ্যালোউইন পার্টিতে যাব, একটু সাজগোজ করব, বাংলাদেশে হবে এমন আমি একটু চাই। তা বাংলাদেশে তো মনে হয় না কোথাও হয়। হয় হয়, চট্টগ্রামে তো হয়। চট্টগ্রামে তিতির আপু আজকে বললো না, উনার লাইভে সত্য সন্ধানী যে উনাকে হ্যালোউইনের পার্টির দাওয়াত দিছে। বাংলাদেশে হয় বিশেষ করে যারা খ্রিস্টান সম্প্রদায়ের, যেমন ফিলিপাইনে তো, এবং সৌদি আরবে কত বছর আগের বছর জমাট হইলো। কোরিয়া তো আজকে রাত্রে দেখবেন, আজকেও মারা যাবে। কোরিয়াতে কত বছর বললাম না, 150-200 লোক মারা গেছে, যুবক যাদের বয়স 20 থেকে 25। এবং এই দিন অনেক লোক মারা যায়, অনেক চুরি ডাকাতি মানে দর্শন এগুলো হয়। ইউরোপের কোথায় কোথায়, ইউরোপের আছে না স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওখান থেকে এই দিবসটা উৎপত্তি হয়েছে আর কি। পরবর্তী আমেরিকা ছড়িয়ে যায়, বা ইংল্যান্ড, অথবা এই দিবসটা সম্পর্কে হয়তো আপনাদের কাছে নতুন, আমার কাছেও নতুন। আমি 2-1 বছর ধরে ইতিহাস ঘাটতে ঘাটতে দেখলাম, এই আর কি। তো ফিলিপাইনের বেটিরা করতে এই হ্যাপি হ্যালোউইন, হ্যাপি, যেহেতু আমাদের আশেপাশে ফিলিপাইনের নারীরা আছে, তাদের মুখ থেকে শুনছি আর কি। তারা তো ওগুলা গুমর কথা কইবে না। আমরা যখন বাংলা সার্চ দিলাম, তখন এগুলা আস্তে আস্তে ঘটনাগুলো প্রকাশ হইতেছে। কিন্তু ভূত পেত্নী এগুলা তো নাই, এটা আমরা বিশ্বাস করি। আমি এগুলা ওই বন্ড খ্রিস্টানদের থেকে আসছে। বন্ড খ্রিস্টানরা তৎকালীন সময় এই মানুষকে এগুলা দিয়ে ভয় লাগায়, ধর্মের ভিতরে জাতাকলে রাখতে পারি। যেমন ভারতের বন্ড মাদার তেরেসা, ও তো মাফিয়া চক্র, যে মহিলার কারণে, বন্ডর কারণে হাজার হাজার নারী শিশু মানে ইয়ে হয়েছে, বিনা চিকিৎসা মারা গেছে। উনি যখন নারী শিশুদের যখন মৃত্যুর মুখে, তখন অ্যান্টিবায়োটিক দিত না, এবং দেখা গেছে 21 সিরিজ দিয়ে হাজার হাজার রুগীকে মানে ইঞ্জেকশন ফুস করতো। তো কারো যদি মনে করেন
এইডস রোগ থাকে অথবা বিভিন্ন রোগ আছে না, তো আছে, এগুলা তো হয়ে যেত। এই বন্ড খ্রিস্টানরা গুলাই পৃথিবীকে, সারা পৃথিবীতে এরা এখন সবচেয়ে জঘন্য। জঘন্য বলতে হয়তো শিথিল হয়েছে, কিন্তু আপনি খেয়াল করিয়েন, আমি খেয়াল করছি বর্তমান সময় ফিলিপাইনে একটা যুবকের বয়স যদি 20-25 বছর হয়, তার কিন্তু ছেলে মেয়ে 4 জন, তার বাবার ঘরেও 4 জন, তার দাদার ঘরেও 4 জন। তো কি পরিমাণ কুত্তাচার মতো তারা বিস্ফোরণ ঘটা দিছে সারা পৃথিবীতে, আপনি খেয়াল করেন। মানে সবচেয়ে খ্রিস্টানের সংখ্যা বেশি, 350 কোটির উপরে, 800 কোটি জনসংখ্যা হইলে। ঠিক আছে, বলেন। ধন্যবাদ। ধন্যবাদ মানিক ভাই। আমরা একটু আমাদের সাইফুল ভাই কাছে যাই। সাইফুল ভাই, সালামুন আলাইকুম। হামিদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না একদমই। সাইফুল ভাই, হামিদ ভাই আপনার কি কথা একটু বাহিরে আছেন? নেটের সমস্যা। ঠিক আছে, বলেন। হামিদ ভাই না, ঘুমাস। হামিদ ভাই কি বাহিরে আছেন? বাহিরে আছেন হামিদ ভাই? হ্যাঁ হ্যাঁ, হুম, বাহিরে ওই যে নয়েজ হচ্ছে না, ওই নয়েজের সাথে আর কি ভয়েসটা মিক্স হয়ে খুব আস্তে শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ বলেন। আমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ, একটু আগে এখন শোনা ঠিক এখন আছে। ঠিক আছে, ঠিক আছে। তো নাজর ভাই ওকে বলেন, ওকে। হেলেন সম্পর্কে কি ধারণা আছে? আমাদের ওয়াজেদ ভাই আছে, দুজনকে একই রকম লাগে, যে উনি তো ছবি নেই। হেলেন সম্পর্কে আপনার কি ধারণা আছে? এতক্ষণ তো বললাম, একটু বলেন। হ্যালোইন সম্পর্কে ভাই আমার তেমন কোনো ধারণা নেই। আমাদের সাইফুল ভাই আছেন, সাইফুল ভাই বললে বেশি ভালো হবে। সাইফুল ভাই। ও সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। হাক্কা করি দেওয়ারে লুঙ্গি টুঙ্গি ফুলি দিতে পারে, হাক্কা করেন। লঙ্গি খুলে যাবে না, পিছন ফেটে যাবে একদম, ব্যাক স্টেজ ফেটে যাবে ভাই। হ্যাঁ, তো কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো ভালো। বাদ্দা আছে, গম আছেন নি? বাদ্দা জি গম বুঝেন নি? গম আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, টাকারি জি। সিরিঙ্গা ভাষা বলে মারি, গম সম্ভবত আছেন? ভালো হুম। কথাটা বলছেন আপনি। আরে ভাই, চিটাগাংয়ের ভাষা তো এক এক কথায় তো বাংলা ভাষাই না ওটা। ওইটা অনেকটা তারপরে তো এটা প্রভাব ইচ্ছা করি মানিক আছে, ভাই, যেমন আরব আমিরাতে, সৌদি আরবে জি জি, চট্টগ্রাম ভাষা এটা মিশ্র বাঙালিদের ভাষা। দখলে, এটা আর কি। হ্যাঁ, এটা রোহিঙ্গা ভাষা অথবা ইয়ে ভাষা, মানে হ্যাঁ না আরাকানের। শুনেন, আচ্ছা মানিক ভাই, আপনার তো এই ইতিহাস জানেন কি? চট্টগ্রামের মানুষ নিজেদেরকে হচ্ছে একদম খাঁটি মুসলিম মনে করে। খাঁটি, যেমন আমরা হচ্ছে জি যেমন আমি, নাদের আলী ভাই, তারপরে ওয়াজেদ, এরা হচ্ছে আপনার হচ্ছে হিন্দু থেকে আসছি। এবং আমাদের কোনো এক পুরুষ মানে 14 পুরুষ আগে হোক, 12 পুরুষ আগে হোক, কেউ না কেউ হচ্ছে নিম্নবর্ণের হিন্দু থেকে আমরা মুসলিম হয়েছি। কিন্তু জি জি, একমাত্র চট্টগ্রামের লোকেরাই হচ্ছে নিজেদেরকে বলে হচ্ছে যে তারা হচ্ছে অরিজিনাল আরাবিয়ান হিন্দু, তো সরি ধরুন এগুলো যে মুসলিম। বাটপার, বাটপার বুঝেন এটা নি ভাই? তার চট্টগ্রামে যারা এগুলো বলে, এগুলো যে সিটের বাটপার। তো সিলেটির মতো, সিলেটিরা এরকম। আমাদেরকে যখন না সিলেটি না না গেছি, ভাই, না বেঙ্গলি না বেঙ্গলি। ভাই, না না, আমি কথাটা শুনেন না। ভাই শোনান। তো তারা নিজেরা আচ্ছা সবচেয়ে, বলেন। মানে যেমন আমরা যারা চট্টগ্রামে বাইরে আছি, কথা শুনেন না, তারা আমাদেরকে বলে বঙ্গে। আমরা যারা নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বাকি যে 63টি জেলা, এদেরকে বলে বঙ্গে। আমরা বাংলাদেশি না, তারা অরিজিনাল বাংলাদেশি। তারা এইভাবে প্রভাব পরিবর্তী খায় সব জায়গাতে। এটা তো আমি হারে হারে টের পাইছি, আমার হ্যাঁ রুমের মধ্যে ভাই, আছে বাকি সিরিঙ্গে। জি তারা জি, কি অবস্থা করে, কিন্তু এটা আমি ভালো করে হিস্ট্রি জানি। যেটা বলতেছে, মানে ভাই হিস্ট্রি যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার এটা মানে হিস্ট্রিতে যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে আহ, খলিফা ওসমান, খলিফা ওসমানের সময় আহ, খলিফা ওসমানও তো মনে করেন যে হযরত ওমর যেরকম বিস্তার করছে, খলিফা ওসমানের সময়ও কিন্তু মানে মুসলিম বিশ্বের অনেক বিস্তার হয়েছে। তো ওই সময় ব্যবসায়িক কারণে, যেহেতু সমুদ্রের ধার দিয়ে হচ্ছে চট্টগ্রাম, সমুদ্র পথে ব্যবসা হতো। হ্যাঁ, ওই সমুদ্র সাইড দিয়ে হচ্ছে আপনার আহ, নৌকা নিয়ে যেত, ইয়ে করতো। ওই সময় নাকি হচ্ছে আপনার কিছু সৌদির লোক চট্টগ্রামে নামে। হুম, নেমে ওখানেই হচ্ছে ওরা বসত বাড়ি করে থাকা শুরু করে। এটা হচ্ছে ভাই আমি ইতিহাসে পাইছি।
না ঠিক আছে আপনার কথা। 1940 সালে যে এটা আমাদের দেশে ভিক্ষা করতো সৌদি আরবের লোকেরা বা আরব আমিরাতের এই লোকগুলো আমাদের দেশে 1940 সালে কটকটি বেচতো, ভিক্ষা করতো। তো ফিরিঙ্গি বাজার করতো না, চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার, মানে বস্তির মতো আছিল এরা। তখন ব্রিটিশ জি আমলে জি কোন জি ইয়ে জি জি, আমলে কোন হ্যাঁ। কাবলিওয়ালা কোন এই সমস্ত যে তুর্কি মুরকি এগুলাতে আমাদের দেশে 1940-এর আগে তখন বলতে খারাপ ভিক্ষা বৃত্তি করতো, সুদে টাকা লাগাইতো, কটকটি গেলা আছিল আর কি, যেরকম আমরা হ্যাঁ হ্যাঁ বিদেশি হ্যাঁ আসি হ্যাঁ, বদলে হ্যাঁ। দিই ওদের সেম। উপর আমরা তো ওদের উপর আমাদের তো খাচ্ছতে টাকা মানে লাগাতো বেশি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। কাবুলিওয়ালারা, জি জি আফগানরা। কাবুলিওয়ালারা হচ্ছে সুদের উপর বেশি টাকা লাগাতো। আর আপনার হচ্ছে ওই বিদেশ থেকে বেশি আসতো ইরানিরা, ইরাকিরা। ওরা হচ্ছে নাকি আপনার এখানে এসে ওই অনেক কিছু বিক্রি টিক্রি করতো, দুম্বা টুম্বা নিয়ে আসতো। এসব আমি আমার বাবার কাছ থেকে এই গল্পগুলো শুনছি। হ্যাঁ, এরা হচ্ছে জি সেই জি জি আপনার হ্যাঁ। খেলা দেখাতো। হ্যাঁ, খেলা দেখাতো, তারপর আপনার তাবিজ টাবিজ এসব বিক্রি করতো, তারপর চুড়ি টুড়ি এসব বিক্রি করতো। ওরা তো নাঙ্গা ভঙ্গা ছিল ভাই। এই যে আপনার হচ্ছে তেল উত্তোলনের পর থেকে তো হচ্ছে এরা হচ্ছে আহ, অর্থের মুখ দেখলো। তাছাড়া তো মিডল ইস্ট তো খুব মানে অভাবগ্রস্ত। ওখানে বুঝতে পারতেছেন না, ওখানে কোনো আহ ফসল আবাদ নেই, কোনো ফল নেই, কোনো কিছু নেই, শুধু হজের ওখানে যে টাকার গরম উপর পড়ে, ডিপেন্ড আমি করে। ইরানের মতো দেশে 70 ডিগ্রি 72 ডিগ্রি তাপমাত্রা পড়ে গত বছর না আগের বছর। চিন্তা তারপর করেন। এখানে আমরা জি যে জি দেশে জি। থাকি সৌদি আরবে 50 ডিগ্রি তাপমাত্রা পড়ে মিনিমাম। এখানে তো আমরা টাকার লোভে না কাজ করি, বুঝলেন না? তো এখানে ভালো মানুষ এখানে থাকেনি। জি, জি, জি। আপনি এসি ছাড়া থাকতে পারবেন না, হয়তো আমি তো আগে তো এখন আপনি বাইরে আছি, গাড়ি প্রচন্ড নিয়ে গরম। ভিডিও করতেন, জি জি আগে আপনি ভিডিও করতেন গাড়ি নিয়ে, ফেসবুকে ছাড়তেন, দেখতাম। এখন কি আনফ্রেন্ড ট্রেন্ড হয়ে গেলাম নাকি জানেন না। হ্যাঁ, না করি আর তো, দেখি না গতকালে কিন্তু তো আমার। করছি গাড়ির ভিতরে, তো আমি লাইভ করি বা ইয়ে করি, আমার লোকের সহকর্মী যারা আছে এরাও বলে হ্যাঁ, কিন্তু আওয়ামী আমি লীগের ফেসবুকে খুব সরকারের। কম। জি 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 আমার দুইটা ইয়ে আছে তো আইডি, আপনি এগুলা ইয়ে করলে তো হয়। হ্যাঁ, না আমি দেখছি আপনাকে জিন্সের প্যান্ট পরে আপনার ভিডিও করেন, আপনার কণ্ঠ শুনে তো বুঝতে পারি যে এটা মানিক ভাই। না না এটা আমি না, জিন্সের প্যান্ট এটা আমি জীবনে পরি না, এটা আমার লোকের সহকর্মী, কলিগ আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। এ আবার আওয়ামী পন্থী আর কি, একজন সারাক্ষণ জিন্সের মানে প্যান্ট আওয়ামী পরে লীগের থাকে। গুণগান গায় এই আর। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, নাদের ভাই কেমন আছেন? উম, আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তখন আপনার সাহেব উঠে গেছেন? আলহামদুলিল্লাহ আলামিন জি ভাই, সরি, আমার আমি কথা কি শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে না, আমার একটু ক্লিয়ার? নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হামিদ ভাইয়ের কথা তো আস্তে শোনা যাচ্ছে কেন? কারণ হচ্ছে হ্যাঁ, আমি উনি একটু বাইরে আছে তো, বাইরে হ্যাঁ আছি। হ্যাঁ। আমি একটু বাহিরে আছি, বাসায় নেই। এর জন্য আমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার আছে? হ্যালো? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, আছে কিন্তু মানে মোটামুটি আস্তে। আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে, আপনার প্রবলেম আচ্ছা, থাকলে আপনি আসতে বলেন, সমস্যা নেই। আচ্ছা আমি দেখি একটু আচ্ছা, আমি দেখি। যদি 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 কোনো ইয়া ইয়া না থাকে, তাহলে আমি একটা ভিডিও প্লে করি কিছুক্ষণের জন্য, জাস্ট 16 সেকেন্ডের একটা ভিডিও, একটু না দেখে এই সমস্যা নেই। ভিডিওটার ওকে একটু ওকে রিভিউ দেন ওকে। আপনারা। তাই মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল আর সৌম্য সরকার। সাইফুদ্দিন শম্ভু সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। আচ্ছা আচ্ছা, গাইতে দেন। আচ্ছা, এখানে একটা বাচ্চা ভিডিওটা ভাই আবার ছেলের দেন, বয়স কত হবে? হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা আবার দেন, ভালো করে বোঝা যায়নি, মানে বেঁধে যাচ্ছিল। ও, এটা হচ্ছে আরো বড় সুন্নত দিয়ে মুস্তাফিজ বিয়ে আর করবো। তাসকিন হ্যাঁ, আর শরীফুল আর সৌম্য সরকার। সাইফুদ্দিন শম্ভু সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। ও মানে বিষয়টা হচ্ছে চিন্তা করা যায়। যে এর বয়স, হ্যাঁ 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 হ্যাঁ,
এর বয়স কত হবে? এটা 7-8 বছরই হবে সর্বোচ্চ। 6, 7, 8 বছরই হবে সর্বোচ্চ হইলে। এবার তার ভেতরে এই সর্বোচ্চ পরিমাণে হিন্দু বিদ্বেষ, এই পরিমাণে বিভক্তি, মানে এটা কেমন? আর এই ছোটবেলা থেকে তাদের ভিতরে যে পরিমাণে হিন্দু বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়, আমার মনে হয় জীবনে কোনোদিন এরা কোনো ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারবে না, ছোটবেলায় এদের ভিতরে যা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওয়াজেদ ভাই, ওয়াজেদ ভাই শোনেন, মানুষের, আমি একটা কথা বলি একটু শোনেন। সেটা হচ্ছে যে মানুষের মাথায় যে এতটাই ঘৃণা, মানুষের মনের মধ্যে যে এতটাই ঘৃণা, এটা একমাত্র মুসলিম পরিবারে যদি জন্মগ্রহণ না করতাম, মুসলিম কমিউনিটিতে যদি না থাকতাম, তাহলে ভাই আমি বিন্দু মাত্র হয়তো বুঝতে পারতাম কিনা সন্দেহ আছে। এত ঘৃণা, মানে কি বলবো আমি, মানে ভাষা সেটা সকল ধর্মে আছে। যেমন আমরা ছোটবেলা শুনেন হিন্দুদের বাড়িতে গেলে আমাদেরকে জল দিত না, তো আলাদা একটা মানে ওই যে গরু খায় না বা কুত্তা খায় না, এরকম মানে পাত্রের মধ্যে আমাদেরকে জল দিত হিন্দুর বাড়িতে গেলে। তো আমরা কি এগুলো ভুলে গেছি? এটা সকল হিন্দু মুসলমান সেম একই অবস্থা। ছোটবেলা আমাদেরকে দূর করতে দূর কি আগাইতে মুসলমান নাকি কাটতে মুসলমান, এই ধরনের মানে বিভিন্ন রকম মানে ইয়ে করতো, ক্রিটিসাইজ করতে আর কি। আচ্ছা ঠিক আছে বলেন। না, আমি আমি দেখছি এটা আমাদের দেশের বাড়ি আবার হচ্ছে নদীর পাশ দিয়ে, বুঝতে পারছেন তো। যখন মানে গোসল করতে যেতাম, হুম, বা গোসল করে আসতাম যখন নদীর ঘাট থেকে, আমার বাড়ি থেকে এবার একটু দূরে, তো এই হিন্দুর মেয়েরা হচ্ছে গোসল করতে যেত। হ্যাঁ, যাওয়ার সময় একটা কাঁকালে করে কলসি নিয়ে যেত, বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই কলসিটা ভরায়, গোসল টোসল করে কলসি ভরায় বাড়ি নিয়ে যেত। আমি আবার ছোট থেকে তো সেরকম দুষ্টু, বুঝতে পারছেন। তাই আমি আবার করতাম কি, বদমাইশি করে ধরে কলসিতে থাওয়া দিতাম, এই রাম করে ফেলাই দিত, বুঝতে পারছেন। ফেলাই দিয়ে আবার যে গোসল করে নতুন আবার করে গোসল করতে ইয়ে নিয়ে যাইতো, যেত, হ্যাঁ হ্যাঁ, পানি নিয়ে আবার যেত। পুকুরে গোসল করতে যাইতো। হ্যাঁ, এরকম তো তাদের স্বভাব। হ্যাঁ, কখন নতুন নদীর কথা বলছে। হ্যাঁ, সাইফুল আমার ভাই, মানে, তো যেহেতু, সাইফুল ভাই, জি ভাই, বলছি আপনার আবার কৃষ্ণের মতো জিনিসপত্র নিয়ে দৌড়ানোর স্বভাব ছিল না তো? ছিল তো, উনি তো গাছের আঘাত উড়ি থাকতো, না না মহিলাদের গোসলের না দৃশ্য ভাই, আমি সাইফুল মানে, ভাই এগুলো দেখতো, উনি তো অভ্যাস এগুলো আছিল। হ্যাঁ, না, আমি এই ধরনের বদমাইশ ছিলাম না ভাই। বাস্তবতা বলি, আমি আমার জীবনে লুচ্চামো একদম নেই বললেই চলে, ঠিক আছে। এই জিনিসটাকে আমি প্রচন্ড ঘৃণা করতাম ভাই, করতাম, এবং এখনো করি, বর্তমানে আমি করি। মানে এই একটু একটু লুচ্চামোটাকে আমি মশকরা করলাম কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করি শেয়ার না। করলাম। না, আমি লুচ্চামোটাকে সত্যি বলতেছি, আমি অ্যাকসেপ্ট করতে পারি না। তবে হ্যাঁ, মানে নেশা, আমি হচ্ছে সত্যি কথা বলতে কি, 18 বছর বয়স থেকে আমি যে পরিমাণে নেশা করা শুরু করছিলাম, একটা সময় আমি যদি হচ্ছে মানে সকালবেলা পেশাব করতাম, মানে যেদিন রাত্রে খুব বেশি নেশা করে ফেলতাম, সকালে যদি আমার কেউ পেশাব খাইতো, সে টাল হয়ে যেত। মানে এতটাই নেশা করতাম। আমার জীবনে এরকমও গেছে যে আমি মানে ঘুম ভেঙে দেখে, মানে মাথার মানুষের কথাই আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, ঘুম ভাঙার পর দেখতেছে আমি একটা স্টেশনে বসে আছি, বুঝতে পারছেন। তো এটা যদি ভাই আমি হুম। স্টেশনে বসে আছি বলে আমি বেঁচে গেছি, আমি যদি রেল লাইনের উপর বসে থাকতাম আর যদি ট্রেন মেন যেত, তাহলে ভাই কি হতো। আচ্ছা, আবার এরকম আরেকটা আমার হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে আমার এরকম হিস্ট্রি আছে যে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি দেখতেছি যে ওই উম, মদের দোকানে, মদের দোকানের বারান্দায় বারান্দায় আমি শুয়ে আছি। আরে সুবহানাল্লাহ। আমার লাইফে এরকম হয়েছে। হুম, আমি ভাই এইটার গানটা পাগল মনে ছিলাম, ঠিক আছে। সারা বিহে না ছড়ি যায়, আপনার গানটা গাওয়ার দরকার পঙ্কজ ব্রুস উদাসের, ভাই, সারা বিহে না ছড়ি যায়। যাইবে আচ্ছা, কি ব্রুস ভাই কি না কিছু মনে রে। করাতে চাইছেন? জি, আমি হ্যাঁ, ব্রুস ভাই, জি ভাই না না আপনাকে একটু ব্রুস ইশারা ভাই কি দিলাম, কিছু আপনি মনে বুঝেননি ভাই, নাদের ভাই।
হ্যাঁ ভাই, বুঝতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই পাহাড় তলি যায়। বলেন। কিন্তু ভাই মানে ওই, হ্যাঁ, প্রেম টেম করেছি জীবনে, আমি অনেক প্রেম করছি, এটা সত্যি। কিন্তু আমি কোনোদিন, বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি ভাই। আমার লাইফে আমি 200টার উপর প্রেম করছি, ঠিক আছে? 200টার উপর আমি প্রেম করছি ভাই জীবনে, কিন্তু কারোর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়নি। হ্যাঁ ভাই, ওইটাই ঠিক ভাই। ওই শারীরিক সম্পর্কের আগ পর্যন্তই প্রেম সুন্দর। হইতে প্রেম আপনার কখনো মধুর, কখনো বেদনা বিদুর, কখনো হাসায়, কখনো কাঁদায়, তবু দূর বহুদূর। প্রেম কখনো মধুর, কখনো আমি ভাই, বেদনা বিদুর। এটা মানে ইলিয়াস জি জি কাঞ্চনের গান আর কি। তখন ছবিতে ইলিয়াস কাঞ্চন মারা যাওয়ার আমি পরে। ভাই, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ বলুন এই বলুন। যে কোন জিনিসটাকে আমরা মিস করতেছি দেখছেন? মানিক ভাইয়ের গলা তো খুবই সুন্দর তো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর, হ্যাঁ, একদম অনেক সুন্দর। হাসির মতো বেজে উঠলো। না না, আমার গান শুনলে কুত্তা তাই পানি লাভ দিব আমার গান শুনলে। আমি এ না, ভাই আমি কি ছাপ দেবো, বলেন আমি মানিক কোথায় ভাই, যাবো, আপনার কোথায় গলা ছাপ দেবো, সমস্যা কি? খুবই সুন্দর গলা ভাই, আপনি নিজেকে লুকায় রাখছেন। না, বাথরুম সিঙ্গার আর কি, কোন রকম এক দুই লাইন গাইতে পারি, এটাই আর কি। না না না, বাস, এদের চিঠি। গলা আপনার সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আরো সুন্দর, আপনার তো খুব সুন্দর সুন্দর গান গান, হিন্দি গান। তারপর আমাদের হামিদ ভাই তো আরো সুন্দর গান গায়। না শুনেন ভাই, দাদা, না হ্যাঁ। আমি মানিক গান ভাই, গাইলে আমি তো আমি কুত্তাটা সব আমার উপরে চাপ দেয়। বলুন বলুন। মানিক ভাই মানিক শোনেন, ভাই, আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগে আমি হচ্ছে খুব সুন্দর ড্রাম সেট বাজাতাম, বুঝতে পারছেন? আমি ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলাম। আর আপনাদের মধ্যে মেবি কেউ হয়তো এই নামটা শুনেননি, একটা নাম বলি আজকে আপনাদেরকে, একটা হিস্ট্রি বলি আমি। আমাদের দেশের একটা ছেলে, উনি আবার আমার হচ্ছে দূর সম্পর্কে খালাতো ভাই হচ্ছে। নয়ন নাম শুনছেন কি আপনারা? নয়ন, নয়ন গিটারিস্ট নয়ন, জি জি কেউ শুনেছি, শোনেননি? আমি শুনেছি, হ্যাঁ, আমি শুনেছি। কি বলেন তো, কি কি শুনছেন একটু বলেন তো, কত বছর বয়সে মারা যায় নয়ন? আমি শুনেছি এটা যে জানেন? ও 28-30 এরকম বয়সে মারা যায়। না না না, আমি বলি ইয়ে, নয়ন ভাই হচ্ছে আমার খালাতো ভাই ছিল, হ্যাঁ। আচ্ছা সে হচ্ছে, ওনাদের বাড়ি হচ্ছে ঢাকা, আপনার হচ্ছে শান্তিনগর। আচ্ছা মানে দেখতো সেই রকম প্রিন্স, হ্যাঁ। আবার হচ্ছে ভাই লিড গিটার বাজাতো। আর ভাই একবার আমাদের ডিস্ট্রিক্টে আসছিল, আমরা হচ্ছে আজম খানকে আমাদের ডিস্ট্রিক্টের একটা ক্লাব হচ্ছে আপনার আজম খানকে আনছিল ওই সময়। হুম। তো ওই সময় নয়ন ভাই আসছিল আজম খানের ইয়েতে, উনি হচ্ছে গিটার বাজাতো। তো ওই নয়ন ভাইয়া ওই 2 দিন প্রোগ্রাম করার পর একদিন আসছিল, এসে আমাদের বাসায় ছিল। যেহেতু আমার খালাতো ভাই মার সঙ্গে দেখা করার জন্য আসছিল। ভাই বিশ্বাস আচ্ছা করবেন না, আমাদের বাসার সামনে গার্লস স্কুলের মেয়েদের লাইন, মানে মেয়েদের একদম মানে মনে হয় বাজার লেগে গেছিল, বুঝতে পারছেন? হ্যাঁ। একবার দেখার জন্য। তখন আমি 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 তখন খুবই ছোট, আমার 3-4 বছর বয়স। তখন আমি বলছিলাম যে ভাইয়া আমিও হচ্ছে গিটার বাজাবো, আমিও গিটার বাজাবো। তখন আবার আমার গাল টিপে বলছিল যে তাহলে তো মেয়েরা একদম ছিঁড়ে খাইয়ে ফেলবো রে পয়সা, বুঝতে পারছেন? হুম। জি তো ওই নয়ন ভাইয়া আপনার হচ্ছে এই 79 সালে চলে যায় কানাডা। আর উনি হচ্ছে ঢাকায় একটা কানাডা এমবেসিতে হচ্ছে আপনার প্রোগ্রাম করে, বুঝতে পারছেন? তো ওই প্রোগ্রামে
মেবি কানাডার হয়তো কোনো গায়ক টায়ক ছিল, তখন বলছে যে নয়ন তুমি যদি কানাডা যাও তোমার ব্যবস্থা করে দেবো, ওখানে যে তুমি হচ্ছে বারে প্রথমে গিটার বাজাবো, তারপর তোমার যে হাত দেখতেছি আমি, হ্যাঁ, তুমি কানাডাতেই নাম করবা। তখন যাই কানাডাতে, এই 79 সালে যাই কানাডাতে। যাওয়ার পরে ওখানে 6 মাসের মধ্যে ওই বারে ভীষণ নাম করে ফেলে। তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা ইয়ে হয়, মানে অডিশন নেয়, যে ওখানে অডিশন দিয়ে যে প্রথম হতে পারবে সে হচ্ছে বিশ্বের তখন হচ্ছে এক 1, 2, 3-এর মধ্যে, মানে সেরা 1, 2, 3-এর মধ্যে, তার সঙ্গে সে গিটার বাজাতে পারবে, বুঝতে পারছেন? ওই জি। অডিশনে হচ্ছে আপনার নয়ন ভাইয়া হচ্ছে প্রথম স্থান অধিকার করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওইখানে আর উনি যেতে পারেননি। কানাডায় যে উনি হচ্ছে গাড়ি কিনছিল, কার কিনছিল, বুঝতে পারছেন? আচ্ছা তো সাইফুল ভাই, বলছি ওই জি, ওই ওই ছেলেটা যার কথা বলতেছেন, উনি কি, ওনার নাম কি নয়ন হক মুন্সি? ইয়েস 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 ইয়েস, নয়ন হক ওকে, তার মুন্সি। তার- তার ছবিটা আমরা তাহলে স্ক্রিনে নিয়ে আসি একটু, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আনেন। কথা বলতে থাকেন, আমি ছবিটা নিয়ে আসি। মাথার আমরা তো চুল বড় নামও বড়। শুনিনি ওনার। নয়ন হক মুন্সি, ইয়েস। তো সাইফুল ভাই, হ্যালোইন সম্পর্কে কিছু বলি কিনা, হ্যাঁ, কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে গেলে হ্যালোইন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? যেহেতু আজকে হ্যালোইন দিবস, কার কোটি কোটি লোক কার সম্পর্কে? এই দিবসটা পালন করে। হ্যালোইন দিবস, হ্যালোইন হ্যালোইন দিবসটা সম্পর্কে জানেন না? এটা কত বড় জঘন্য দিবস। হ্যাঁ হ্যাঁ। না ভাই, আপনার কাছে শুনলাম এই প্রথম। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, দেখেন তো, আরেকটা ছবি থাকার কথা, জিন্সের প্যান্ট পরে আছে, মাথায় ব্যান্ড বান্ধা, ওইটা আছে নাকি দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে হ্যাঁ, দেখতেছি। এটাই নয়, এটাই নয়, দেখেন তো, জিন্সের প্যান্ট পরা, মাথায় ব্যান্ড বাঁধা। আর নয়ন ভাই হচ্ছে ইংলিশ গান গাইতো খুব বেশি। হ্যাঁ, ইয়েস, ইনি ইনি হচ্ছে সেই নয়ন। আর তখন তো বাংলা গানের এরকম ভালো চল ছিল না, বেশিরভাগই চলতো ইংলিশ গান। হুম হুম হুম। নয়ন ভাই যখন মারা যায় তখন নয়ন ভাইয়ের বয়স হচ্ছে আপনার 20, অনলি 20। আচ্ছা, আমি আরেকটা ছবি দিচ্ছি তাহলে। মানে এটা হচ্ছে আপনার ইয়াতে, কোনো একটা জায়গাতে বসা, একটা অ্যাকোস্টিক গিটার হাতে নিয়ে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানে তো আমাদের বাসায় যখন আসছিল না, হ্যাঁ, তখন হ্যাঁ, এরকম প্যান্ট পরে আসছিল, এইরকম প্যান্ট পরে আসছিল, মাথায় এরকম ব্যান্ড। আর ভাই বাসার সামনে মানে উম, আমি তো ছোট তখন, ওই মনে হচ্ছে যে মেয়েদের হাট বসে গেছে, বুঝতে পারছেন? আরে বাপ রে বাপ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব ছোটবেলায় দেখছি তো, তো একটু একটু হলো মনে আছে। হ্যাঁ, ওটাই নয়ন ভাই। এই চেহারার সঙ্গে অত মিলতেছে না, কিন্তু আমি আমার বাসায় যখন আসে তখন এইরকম ড্রেস ড্রেস পরেই আসছিল। হুম। আচ্ছা, আমি দেখি ওনার কোনো ইয়া শো তুলতে পারি কিনা, একটু চেষ্টা করি। আচ্ছা দেখেন, শো তুলতে পারলে পারবেন হয়তো, তবে বাংলা গান উনি গাইতো না। ঠিক আছে, তার আগে একটু বলবো মোটামুটি সাহেব, এই আমাদের ভাই একজন ইন্দিরা গান্ধী সম্পর্কে ভুল জানতে চাইছি, অমিত ভাই কি বলেন? হ্যাঁ, বলুন। বলেন বলেন। ইন্দিরা গান্ধী সম্পর্কে বলতে গেলে আসলে 1 মিনিটে বলি। ইন্দিরা গান্ধী হচ্ছে ওনার বাবার নাম জওয়াহরলাল নেহেরু। আপনারা জানেন জওয়াহরলাল নেহেরু তো চিনেন, যে দেশ যখন ভাগ হইলো তখন জওয়াহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হইলো।
তো জওয়াহরলাল নেহরু কিন্তু ব্যারিস্টার, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। তো উনি তখন মানে ভারত যখন হয়, দেশভাগ হয়, তখন প্রধানমন্ত্রী ওনার মেয়ে ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী মা বেশি দিন বাঁচে নাই। ইন্দিরা গান্ধী অল্প বয়সে হয়েছে, মা হারা হয়েছে। পরবর্তী ইন্দিরা গান্ধী বিদেশে লেখাপড়া করছে। তো যখন জওয়াহরলাল নেহরুর সাথে জওয়াহরলাল নেহরু তো ছিল আর বিভিন্ন নারীদের সাথে সঙ্গ, এবং জওয়াহরলাল নেহরুর কারণে আদিবাসী এক মহিলা, তার বিয়ে হয় না, তাকে আর আদিবাসী গ্রামে ঢুকতেও দেয়নি। জওয়াহরলাল নেহরু এরকম ছিল ইন্দিরা গান্ধী বাবা। তো বাবা মেয়ে তেমন সম্পর্ক কম ছিল, যেহেতু ইন্দিরা গান্ধী বেশিরভাগ বিদেশে ছিল, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। পরবর্তী বাবা তখন মারা গেল। তো আস্তে আস্তে যেহেতু কংগ্রেস ক্ষমতা ছিল, তো মহাত্মা গান্ধী তো মারা গেছে 48-এ। পরবর্তী কংগ্রেসে যারা ছিল ওরাই মানে ওই জওয়াহরলাল নেহরুকে উদ্দেশ্য করে তার মেয়েকে ক্ষমতা অথবা রাজনীতিতে প্রবেশ করে। আস্তে আস্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আর কি পরবর্তী ক্ষমতা আসছে। তো ক্ষমতা আসার পরে যেহেতু ওনার হাজবেন্ড একজন মুসলিম, আপনারা জানেন কিনা, ইন্দিরা গান্ধীর হাজবেন্ড মুসলিম, নাম কি জানি একটা মনে নেই আমার। তো তার দুইটা সন্তান, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী। তো রাজীব গান্ধী তো রাজীব গান্ধীকে তো মারা হয়েছে। ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা ছিল তখন ফিরোজ বিশেষ করে গান্ধী, আমাদের ফিরোজ গান্ধী ভাই, ওনার হাজবেন্ডের নাম ছিল হচ্ছে জি জি জি, ফিরোজ হ্যাঁ গান্ধী। হ্যাঁ, ফিরোজ মুসলিম গান্ধী। না, হ্যাঁ হ্যাঁ মুসলিম হ্যাঁ, না, মুসলিম না। ওনারা ছিল হচ্ছে অগ্নি পূজারক। ওই যে যেটা হোক, হ্যাঁ, ফিরোজ গান্ধী দুইজন দুই ধর্মের আর কি। অগ্নি জি জি পূজারক, জি, মুসলিম হ্যাঁ না, হ্যাঁ। মুসলিম না। ঠিক আছে। তো পরবর্তী যখন আমাদের বাংলাদেশ যখন যুদ্ধ লাগে 1971 সালে, যেহেতু আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে সেই 47-এ দেশ ভাগ হয়েছে, আমরা পাকিস্তান আন্ডারে পুরো পাকিস্তান ছিলাম, 23 বছর ছিলাম তাদের হাতের পুতুল। আমাদেরকে কোনো চাকরি বাকরি বালা কোনো সুযোগ সুবিধা দেওয়া হইতো না। তো আমরা একদিনে কি তাদের উপর ক্ষিপ্ত হয়েছি নাকি? যেরকম তো 23 বছর আমাদের পাকিস্তানরা যখন আমাদের উপর বিভিন্ন অত্যাচার অবিচার, অথবা বিরোধী দল বঙ্গবন্ধু যখন 300 আসনে জয় হইল, ক্ষমতা বসতে দেয় নাই, তার বাঙালিদেরকে মানে একটা নিচু জাতের ভাবতো পাকিস্তানিরা, পাঞ্জাবিরা অথবা। তো পরবর্তী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা ছিল, তো আমাদের 71-এর যুদ্ধে কিন্তু উনি যথেষ্ট সহায়তা করছে। আমরা 9 মাসের স্বাধীনতা উনার কারণে হয়েছে ধরতে গেলে। আমাদের আমাদের প্রতি 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় দিয়েছে উনি, এবং ওদেরকে খাওয়াইছে 9 মাস ধরে, বা 7 মাস 9 মাস যেটাই হোক। এবং ভারতে অনেকের অবদান আছে, বিশেষ করে সিঙ্গার সন্ধ্যা মুখোপাধ্যায় এখন, তারপরে আরো অন্যান্য পরিচালক, এদের অনেক অবদান আছে। এরা কিন্তু তখন গান গায়, স্টেজ শো করি, কোনো টাকা আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা করতো। তো ইন্দিরা গান্ধীর কারণে আমরা মোটামুটি দেশ স্বাধীন হয়েছে, সোজা কথা এদের স্বীকার করতে হবে। হয়তো আমি এগুলো বললাম না, ভারতের দালাল। তো এই ইন্দিরা গান্ধী লোক ভালো ছিল, উনি কখনো ভাবতে পারে নাই যে উনি আসলে এভাবে উনাকে গুলি করে মারবে। পরবর্তী উনাকে উনার যে বডিগার্ড ছিল শিখ ধর্মের, ওরাই মানে গুলি করে হত্যা করছে। তো উনার মৃত্যু পরে জি জি উনার, জি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটাই আর কি। তো ঠিক আছে, সাইফুল ভাই বলেন উনার সম্পর্কে ধারণা থাকলে। ওনার সম্পর্কে আমার মানে আমি যতটুকু জানি, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর কি কোনো ভাইটাই ছিল নাকি, না একটাই কন্যা ছিল? একটাই ইন্দিরা গান্ধী তো অল্প বয়সে, মানে তার মা তো মারা গেছে। ইন্দিরা গান্ধী যখন ছোট ছিল তার মা এরকম আচ্ছা আচ্ছা, অসুখে বিদেশে মারা হ্যাঁ গেছে। হ্যাঁ। ইন্দিরা গান্ধী বেশি তো বিদেশে লেখাপড়া করছে। মানে আমার পরবর্তী যখন, জি জি হ্যাঁ, পরে আস্তে আস্তে আসছে আর ইন্দিরা কি। গান্ধী মারা যায় কত সালে? এই 82 99 না 82 আর দিকে কি, না? 80-র দশকে, হ্যাঁ হ্যাঁ এরকম হবে, হ্যাঁ এই আর কি। হ্যাঁ, তারপরে এতটুকু মনে আছে, তখন তো আমি কত, আমার 7-8 বছর বয়স। হ্যাঁ, 7-8 বছর, সাত জি আট জি জি, বছর হ্যাঁ মতো এরকম হবে হতে পারে। বয়স। তো ইন্দিরা তখন গান্ধীর ছেলে থেকে যেটা আমি হচ্ছে ছোটটা, এটা আসলে আমাদের ক্রিকেটের ওই খুব বললাম না তারেক জিয়ার মতো ক্ষমতা দেখাইতো, যারা তারা ইয়ে করতো। একবার কিশোর কুমারের কে নিষিদ্ধ সঞ্জয় করছে, গান্ধী, 3 বছর কিশোর কুমারের সঞ্জয় গান গান্ধী, গাইতে দেয় সঞ্জয় না। গান্ধী। হ্যাঁ ইন্দিরা গান্ধীর ছেলেটা আর কি, ছোটটা, এটা আসলে এক বদমাইশ। এটা মানে ওই মানে খালেদা জিয়া ছেলের মতো, তারেকের মতো ভারতের লুটপাট, এবং অনেক শিল্পীকে আচ্ছা, নিষিদ্ধ করছে, বিশেষ করে আমাদের কিশোর কুমারকে। কিশোর মেনকার কুমার তো গানে মেনকার গাইতে পারে নাই। হাজবেন্ড। হ্যাঁ, একরকম বেকার হয়ে গেছে কিশোর কুমার, আচ্ছা, এই মানে ইন্দিরা গান্ধী ফোলার কারণে। হ্যাঁ ঠিক আছে বলেন। মেনকার হাজবেন্ড না? ওনার হতে পারে ওয়াইফের নাম মেনকা ভুলাতে, না? মেনকা গান্ধী না? হ্যাঁ হতে পারে, আমার এত কিছু মনে হ্যাঁ, নেই।
হ্যাঁ, হ্যাঁ। বিজেপির বিধায়ক না, বিজেপি না, সঞ্জয় গান্ধীর ওয়াইফ তো বিজেপির নেত্রী। আরে বাবা, তো হ্যাঁ, ইন্দিরা গান্ধী যেদিন মারা যায় সেদিন হচ্ছে আপনার পাকিস্তান আর ভারতের টেস্ট চলতেছিল, এটা আমার মনে আছে। হঠাৎ শুনতেছি আমরা রেডিওতে খেলা শুনতেছি, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু স্টিল স্টিল ছবি ভাই, কিন্তু আপনার ওই মানে প্রোগ্রামের ছবি নাই, তখন তো ক্যামেরা এত মডার্ন ছিল না, হ্যাঁ, প্রোগ্রামের ছবি হলো কোনো পাইনি বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ তো ওনার একটা গান টান আছে না ওনার হ্যাঁ আর্কাইভের মধ্যে কোনো গান টান? গান দিলে তো কপিরাইট আসবে। ভোকালিস্ট ছবিও খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কপিরাইট আসতে পারে। আমরা তাহলে বেশিক্ষণ না চালাই, আমরা হয়তো বা 10-15 সেকেন্ড চালাবো। He's telling us this and he's telling us that. Changes it every day, yeah. Says it doesn't matter. When pieces are loaded and cases are bad, playing it play by play, yeah. It's time to change the matter. Now we don't need the latest. আচ্ছা, আমরা সরিয়ে দিই, বেশিক্ষণ দিলে আমাদের কপিরাইট আসবে। তবে মানে ইয়াং আর্টিস্ট হিসাবে বাবা উনি যে অনেক মানে ছিল, মানে গিটারিস্ট খুব সুন্দর, মানে নিখুঁত। এখন তো এগুলো শোনা যায় না এত খুব নিখুঁত ভাবে। সুন্দর মানে হ্যাঁ, আপনার হ্যাঁ। হচ্ছে আয়ুব বাচ্চু নাকি ছোটবেলা চিন্তা করতো যে আমি বড় হলে কাজল হবো, নয়ন হবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মানে আয়ুব আইয়ুব বাচ্চুর বাচ্চুরও একটা আগে সাক্ষাৎকার আমি দেখছি। আয়ুব বাচ্চু তো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গিটারিস্ট ছিল, হ্যাঁ। তো আয়ুব বাচ্চুর স্বপ্ন ছিল নাকি উনি বড় হলে হচ্ছে হবে নয়নের মতো গিটারিস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে খুব প্রতিভাবান একজন শিল্পী। যাই হোক, হ্যাঁ, আপনারা বলেন হ্যাঁ, বিষয়টা এখানে। মাত্র 2 বছর বয়সে আপনার ওয়ার্ল্ডের বেস্ট থ্রির মধ্যে একজনের সঙ্গে হচ্ছে গিটার বাজানোর সুযোগ পাইছিল অডিশন তো দিয়ে। ওনার চিন্তা করতে এখন পারতেছেন মিউজিয়াম না? আছে নি ভাই সাইফুল ভাই? ওনার মিউজিয়াম বা স্মৃতি জাদুঘর এরকম কোন ক্লাব আছে ওনার স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের এলাকায়? না, আমাদের এলাকায় তো উনি না, উনি তো ওর খালাতো ভাই। ওনারা থাকতো হচ্ছে শান্তিনগরে, ঠিক আছে, ঢাকা শান্তিনগরে। এবং হচ্ছে ওনার বাবা হচ্ছে আপনার পাকিস্তানের খুব বিশাল এক অফিসার ছিল, বুঝতে পারছেন? আহ, তো নয়ন ভাইয়ের যে বড় ভাই, উনি আবার পাকিস্তান চলে যায়, মিনহাজ ভাই বোধহয়, হ্যাঁ। উনি তো এখন পাকিস্তানে থাকে, ওখানে বৃদ্ধ হয়ে মারা টারা গেছে হয়তো। আর মানে আমাদের সঙ্গে আর কোনো নাই। ওই জেনারেশনটা শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হলে যেটা হয়, হ্যাঁ। আচ্ছা, আমাদের বাবন ভাই কথা বলতে দেন। বাবন ভাই তো আসছে অনেকক্ষণ। হ্যাঁ, বা অন্তত কিছু বলতেছেন না। না, আমার বাবন ভাই ইন্দিরা গান্ধী সম্পর্কে তো ভালো জানে, যেহেতু আজকে ইন্দিরা গান্ধী দিবস, ওনার মৃত্যু দিবস। ওনার সম্পর্কে একটু শুনতে চাই, আমরা তো তেমন জানি না, যতটুকু পারেন বলেন। বাবান্দা হয়তো একটু ব্যস্ত আছেন। বাবান্দা ফ্রি হইলেই কথা বললেন। যাই হোক, হ্যাঁ, আপনারা কিছুক্ষণ বলতে থাকেন। বাবান্দা হয়তো একটু ব্যস্ত আছেন কিনা, ফ্রি হলে হতে অবশ্যই পারে কথা বাবান্দা বলবেন। ব্যস্ত আছে, বাবান্দা ফ্রি হলে অবশ্যই কথা বলবে। হ্যাঁ, সাইফুল তো ভাই, শুরুতে আজকে হলাইন দিবস সম্পর্কে অনেকক্ষণ বললাম, জানি না আপনারা কতটুকু বুঝছেন। হলাইন বা এটা একটা মানে আমার এতটুকু পবিত্র মনে দিবস। আছে, ইন্দিরা হ্যাঁ, গান্ধী হ্যাঁ। ইন্দিরা গান্ধী যেদিন মারা গেল ভাই, হ্যাঁ, ওই দিন হচ্ছে আপনার
পাকিস্তান আর ভারতের টেস্ট ম্যাচ হচ্ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের মাঠে। পাকিস্তান সফরে গেছিল হচ্ছে আপনার হচ্ছে ভারত। তো খেলা শুনতে শুনতে হঠাৎ দেখলাম যে খেলা বন্ধ হয়ে গেল, বুঝতে পারছেন? তা কি ব্যাপার, খেলা বন্ধ হয়ে গেল? তা 1-2 মিনিট পরে জরুরি এলান, হ্যাঁ, পাকিস্তান রেডিও থেকে বলতেছে, তো ইংলিশে বললো এরকম, মানে মানে খুব স্যাড নিউজ, হ্যাঁ, এরকম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওনাকে, মানে এটা দিনের বেলার ঘটনা বলতে হবে, ওনাকে কিন্তু হত্যা করা হয়েছে দিনের বেলা। মানিক ভাই, বাবন ভাই ভালো বলতে পারবে, কারণ ক্রিকেট খেলা শুনতেছিলাম ওই সময়, খেলা বন্ধ হয়ে হতে পারে, যায়, আমরা তো আমি মানে তো পাশাপাশি একটু জানি, আমরা তো তেমন এই আর কি, তবে আমাদের যুদ্ধের কৌশল গুলা সকালে সকালে বা ওনার অবদান। হ্যাঁ, সকালে মারা হয়েছিল, সকালে মারা বাবন ভাই হয়েছিল, বলতে- সকালে 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা। জি 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 জি। কারণ যে তখন তো ডে নাইট খেলা শুরু হয়নি, হ্যাঁ, অবশ্যই দিনের বেলা হত্যা করা হয়েছে। সকালে মারা হয়েছিল মোটামুটি আপনার 11টা-12টার দিকে মনে হয়। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ। আর ইন্দিরা গান্ধীকে যেখানে তো মেরেছিল, ওনাকে কেন যেখানে মারা বডিটা হয়েছে একটু বলেন পড়ছিল, না, ওনার সম্পর্কে তো আসলে আমরা তেমন জানি না। ইন্দিরা গান্ধী সম্পর্কে আমাদের এক ভাই এখানে স্টেজে আছে, উনি জানতে চাইছে, না ইন্দিরা একটু গান্ধী আপনি যতটুকু পারেন। ইন্দিরা গান্ধী 71 এর যে ব্যাটেল, যেটা বলে হয় যে একটা টার্ম, একটা ইন্দিরা গান্ধীর জীবনে, রাজনৈতিক জীবনে একটা টার্নিং পয়েন্ট 71 যুদ্ধ। এবং ইন্দিরা গান্ধী এবং তার সঙ্গে স্যাম মানেকশা, এই যে যুগলবন্দি, এই যুগলবন্দিটা 71-এ দুর্দান্ত কাজ করেছিল। এবং তারপরে ইন্দিরা গান্ধী অনেকটা ডিক্টেটরশিপ হয়ে যায়, মানে নিজেকে ডিক্টেটর ভেবে নেয়, মানে আমি যা বলবো সবাই লোকে এটাই শুনবে, এরকম একটা মনোভাব তার মধ্যে চলে আসে, যার কারণে 75-এ গোটা ভারত জুড়ে সে ন্যাশনাল এমার্জেন্সি ডাকে। আচ্ছা আচ্ছা ন্যাশনাল এমার্জেন্সি, তো ন্যাশনাল এমার্জেন্সি সে এই কারণেই ডাকে, কারণ গোটা ভারতবর্ষে সে দেখে যে তার বিরুদ্ধাচরণ করে বহু পার্টি গড়ে উঠেছে, বহু পার্টি, যেমন ধরুন আপনার ওই 80s-এ আপনার বিজেপি আসলো। 80s-এ বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে 80-র দশকে, 1980-তে। তারপর হচ্ছে কমিউনিস্ট পার্টি, তারপর হচ্ছে আপনার কমিউনিস্ট পার্টি দুভাগ, মানে দুটো যে দল, সিপিআই সিপিআইএম। তো এরা প্রত্যেকটা পদে পদে ইন্দিরা গান্ধীর সমালোচনা উনি করতো। তো লালাজি প্রসাদ আরো কারা কারা হত্যা করছেন না, এটা ইন্দিরা গান্ধী হাত আছে তো, আবার রাশিয়া থেকে টাকা খাইতো, আপনি একদিন ইতিহাস বলছেন না, এগুলো সম্পর্কে একটু বলেন। এবার সেই মানে মানে এটা নিতে পারে না, ইন্দিরা গান্ধী নিজের সমালোচনা নিতে পারতো না। তো সেই কারণে এলাহাবাদ হাইকোর্টে তার বিরুদ্ধে একটা একটা মামলা চলছিল। তো সেই সময় এলাহাবাদ হাইকোর্টের মামলাটা হিয়ারিং অবস্থাতেই তিনি পার্লামেন্টে একতরফা ভাবে প্রথমে একটা পেশ করেন, যেটা হচ্ছে মিসা অ্যাক্ট। মিসাটা চলতে থাকে, যেটা হচ্ছে মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা বলা হয় মিসা, সেটা চলতে থাকে। সেই চলতে অবস্থায় যত বিরোধী পার্টির লোকরা আছে তাদেরকে প্রথমে গ্রেপ্তার করায়। এই বিরোধী পার্টির লোকদের মধ্যে অনেক বড় বড় নেতা মন্ত্রী ছিল, যার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, তারপর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, আমাদের পশ্চিমবঙ্গের জ্যোতি বসু, সিপিএম এর বড় বড় যে নেতৃবৃন্দ, তাদেরকে গ্রেপ্তার করায়। তো গ্রেপ্তার করানোর পর ন্যাশনাল এমার্জেন্সি ডাকে 75-এ, তারপরে সেটাকে তোলে 77-এ গিয়ে। তো ইন্দিরা গান্ধী এরকম, তারপরে কি হয়, ইন্দিরা গান্ধী ভোটে হেরে যায়। ভোটে হেরে যাওয়ার পর কার কাছে ভোটে হারে, সেটা হচ্ছে 1977-এ যে নির্বাচনটা হয়, সেইখানে ইন্দিরা গান্ধী আইএনসি, যেটা হচ্ছে ইন্দিরা ন্যাশনাল কংগ্রেস, সেটা হেরে যায় এবং জনতা দল ক্ষমতায় আসে। জনতা দল প্রায় 28খানা দল মিলে তৈরি করা একটা কোয়ালিশন, ওটা ক্ষমতায় আসে। ওরা 3 বছর থাকে, 77, 78, 79, 80। এই 3-4 বছর ক্ষমতা থাকে। 80-তে আবার পড়ে যায়,
80-তে আবার নির্বাচন হয়। নির্বাচন হওয়ার পর ক্ষমতায় আবার ইন্দিরা গান্ধী আসে, মানে ইন্দিরা গান্ধীর ওপর লোকে ভরসা করতে শুরু করে। তবে বলা হয় যে 80-তে এই যে জনতা দল ক্ষমতা থেকে সরতো না যদি না একটা একটা তাদের বিরুদ্ধে একটা যদি কেচ্ছানা বেরিয়ে পড়তো। হয়েছে কি, জনতা দলের যে ফাইন্যান্স মিনিস্টার, তার যে ছেলে ফাইন্যান্স মিনিস্টার ছিল হচ্ছে কাশিরামের ছেলে সুরেশ রাম। তো সুরেশ রামের একটা 21 বছরের একটা মহিলার সঙ্গে একটা নিউড সেক্সুয়াল ভিডিও, ভিডিও কি বলি, ছবি, স্টিল পিকচার, সেগুলোকে তোলা হয়েছিল। তোলা হয়ে ওগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং অনেকে বলে যে এই যে মহিলা, যে 21 বছরের মহিলা, এ পরবর্তীকালে ভারতবর্ষের যে সরকারি একজন সরকারি চাকরিও পেয়েছিল, এবং সেটা ইন্দিরা গান্ধীর বদৌলতে। এই মহিলাকে ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করে 21 বছরের মহিলা সুরেশ রামকে ফাঁসানো হয়েছিল, যে জনতা দলের যে ফাইন্যান্স মিনিস্টার কাশিরামের ছেলে। এবার সেটাকে মার্কেটাইজ করে একটা, তখন লোকে এই জিনিসগুলো ভালো চোখে দেখতো না, যে মানে যেহেতু ইন্ডিয়াতে প্রচুর স্ক্যাম হতো অবশ্যই, কিন্তু কম হতো, মানে লোকে এই জিনিসগুলো ভালো চোখে দেখতো না। সেই কারণে লোকের আস্থা আস্তে আস্তে জনতা দলের উপরে উঠে যায়। তারপর ইন্দিরা গান্ধী আবার ক্ষমতা আসে, যেটা হচ্ছে আইএনসি। তারপরে এসে উনি নিজেই পাঞ্জাবে যে অকালি দল ছিল, পাঞ্জাবের যে যারা শাসন করত, যে মুখ্যমন্ত্রীর পার্টি, সেটা হচ্ছে শিরোমণি অকালি দল। তো শিরোমণি অকালি দলকে হারাবার জন্য, যাতে ওখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসে, তো সেই কারণে ওইখানে একজন উগ্রপন্থী যাকে বলা হয়, যে খালিস্তানি পন্থী, তাকে সাহায্য করতে শুরু করে এই ইন্দিরা গান্ধী। তার নাম ছিল হচ্ছে জার্নেল সিং ভিন্দ্রাওয়াল। তো ক্রমাগত পাঞ্জাব মানে হতে থাকে, আনস্টেবিলাইজ হতে থাকে। পাঞ্জাবে বহুবার স্টেট এমার্জেন্সি জারি হয়। পরবর্তীকালে দেখা যায় যে এই ভিন্দ্রাওয়াল, এই যে এত ওকে ছাড় দিয়েছিল, ও ভিন্দ্রাওয়াল তার আগে প্রচুর খুন করেছিল, ওর এগেনস্ট যে যেত খুন করে দিত। তো এই যে টোটাল যে এটা ইন্দিরা গান্ধী জানতো, কিন্তু ইন্দিরা গান্ধী ওই সময় কোনো অ্যাকশন নেয়নি। পরবর্তীকালে দেখা যায় যখন ভিন্দ্রাওয়াল আস্তে আস্তে গোল্ডেন টেম্পল, যেটা শিখদের সবচেয়ে পবিত্র স্থান, অমৃতসরের গোল্ডেন টেম্পলে ধীরে ধীরে ওখানে অস্ত্র জোগাড় করে, ভেতরে পুরো অস্ত্রের মজুদ করে, খাদ্যের মজুদ করে। যারা খালসা, যারা বব্বর খালসা, তারপর হচ্ছে খালিস্তানি টাইগার ফোর্স, এদেরকে ওখানে একসঙ্গে নিয়ে এসে একটা উগ্রবাদী মানে তৈরি করে। তো তখন গিয়ে ইন্দিরা গান্ধীর টনকটা নড়ে, যে আমি একটা ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যকে জাগিয়ে তুললাম। তখন গিয়ে ভারতীয় সরকার থেকে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয় যে ইমিডিয়েটলি তোমরা গোল্ডেন টেম্পল খালি করো। তো ভেতর থেকেও তখন ওরা পুরো মজবুত পজিশনে চলে গেছে। তো ভেতর থেকে এরকম বলে যে আমরা খালি করব না, এটা আমাদের ধর্মীয় রীতি, আমরা আলাদা একটা দেশ চাই, যেটা হচ্ছে খালিস্তান দেশ, এবং সেটা হবে শুধুমাত্র পাঞ্জাবি শিখদের জন্য, এবং তার রাজধানী হবে হচ্ছে অমৃতসর। তো যাই হোক, তারপরে আলটিমেটাম দেওয়ার পর যখন না হয়, তখন ইন্ডিয়ান আর্মি অ্যাকশন নিতে শুরু করে। ইন্ডিয়ান আর্মি, তার সঙ্গে সিআরপিএফ, তার সঙ্গে প্যারামিলিটারি যে ফোর্স আছে আমাদের, অ্যাকশন নিতে শুরু করে। এবং ইন্ডিয়ান আর্মি পুরো অপারেশনটা পরিচালনা করেছিল হচ্ছে আপনার খালি পায়ে। যেহেতু গোল্ডেন টেম্পল শিখদের একটা পবিত্র ধর্মীয় স্থান, ওখানে খালি পায়ে ঢুকতে হয়। যত ইন্ডিয়ান আর্মি সোলজার ছিল, সিআরপিএফ ছিল, সবাই খালি পায়ে ঢুকেছিল। এবং মারাত্মক ব্যাটেলটা হয়েছিল। আমি ভিডিওটা দিলে আমিত ভাই, আমি গোল্ডেন টেম্পলের যে মারাত্মক যে ব্যাটেলটা হয়েছিল, ওখানে ভিডিওটা দিচ্ছি, আপনি রেডি করুন, রেডি করে দেখান অরিজিনাল ফুটেজ। আচ্ছা, এটাকে বলা হয় এই যে গোল্ডেন টেম্পল যে অ্যাকশন, সেটাকে বলা হয় অপারেশন ব্লু স্টার।
এবং এটাকে নেতৃত্ব দিয়েছিল জেনারেল কুলদীপ সিং ব্রার। আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ আমির ভাই চালান। অরিজিনাল ভিডিও এখানে দেখতে পাবেন যে অপারেশন ব্লু স্টার কিভাবে হয়েছিল, এবং ভেতরে ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্কও প্রবেশ করে ওই গোল্ডেন টেম্পলের মধ্যে। গোল্ডেন টেম্পল পুরো মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইন্ডিয়ান আর্মির বুলেটে ভেতর থেকে বুলেট আসে, বাইরে থেকে বুলেট আসে, ছিন্ন ভিন্ন হয়ে। তো এইটা, এবং যতগুলো জঙ্গি ছিল, যতগুলো ওই ভিন্দ্রাওয়ালের মতো খালিস্তানি যে জঙ্গিগুলো ছিল, তাদেরকে সবাইকে মারা হয়। বাদ বাকি যারা আত্মসমর্পণ করতে চায় আত্মসমর্পণ করে। তো এইটা শিখরা খুব ভালোভাবে নেয়নি। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর জন্য শিখ জওয়ান ছিল বডিগার্ড, তাদেরকে বহুবার বলা হয়েছিল যে আপনি এদেরকে পরিবর্তন চেঞ্জ করে দিন। আর ইন্দিরা গান্ধী সবসময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে বেরোতো। শোনা যাচ্ছে তো? জি জি, শোনা যাচ্ছে ভাই। তো ইন্দিরা গান্ধী সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে বেরোতো। এইটা ওই বডিগার্ডরা জানতো যে কোন সময় উনি ব্লাউজের নিচে বুলেট প্রুফ জ্যাকেটটা পরেন। তো যেদিনকে উনি এই হত্যাকাণ্ডটা হয় সেদিনকে নর্মাল ডে ছিল, কোনো কাজ বাজ ছিল না। সকালবেলা ব্রেকফাস্টের পর উনি আর ওই বুলেট প্রুফ জ্যাকেটটা পরেনি। তো উনি ওই নিজের বাড়ির গেট থেকে বেরিয়ে যে লন থাকে, লনের ওখানে রাস্তা আছে, ওই আপনার ইটের রাস্তা, ওখান থেকে হেঁটে আসছিলেন। তখনই প্রথমে গ্লক পিস্তল দিয়ে মারা হয় 3টে বুলেট। তারপর ওই দেখা দেখি আরেকজন লাল সিং বলে আরেকজন, ওনার যে স্টার্লিং কার্বাইন ছিল, ওই 9mm যে স্টার্লিং কার্বাইন, পুরো কার্বাইন খালি করে দেয় ইন্দিরা গান্ধী বুকের ওপর। আচ্ছা হামিদ ভাই দেখান অপারেশন ব্লু স্টারের অরিজিনাল ভিডিও। তো তারপরে এত বুলেট খাওয়ার পর তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। এইমসে নিয়ে যাওয়ার পর তাকে বাঁচানোর চেষ্টা করা হয় বহুভাবে, কিন্তু বাঁচাতে পারেনি। ওখানে দাঁড়িয়ে রাজীব গান্ধী এটা বলে, মিউট করুন দাদা। হ্যাঁ এইবার জিনিসটা তারপরে রাজীব গান্ধী ওখানে মানে একটা সম্ভবত নির্দেশ দেয়। তারপরেই শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়, এবং যে দাঙ্গাগুলো করেছিল কংগ্রেসের নেতারাই করেছিল। কংগ্রেসের যারা ওই সময়কার মেম্বার অফ পার্লামেন্ট বা পরবর্তীকালে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিল, বড় বড় নেতা তারা আদেশ দিয়েছিল। তারা কি করে মানে দিল্লির ওই আশেপাশের অঞ্চলে কি করে বার করেছিল, তারা ভোটার লিস্ট বার করেছিল। ভোটার লিস্ট বার করে যেই অঞ্চলে শিখ মেজরিটি সবচেয়ে বেশি, সেই অঞ্চলে সবার আগে টেলিফোন তার কেটে দিয়েছিল, জলের লাইন বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিক সাপ্লাই লাইন কেটে দিয়েছিল। কোনো মিউনিসিপ্যালিটি থেকে, দিল্লি যে মিউনিসিপাল কর্পোরেশন, সেখান দিয়ে কোনো আবর্জনা ওটাতে যায়নি। তারপর তারা অ্যাকশন শুরু করে। 36 ঘন্টা ধরে অ্যাকশনটা হয়। প্রায় 3000 জন শিখকে, নিরীহ শিখ, বিনা কারণে তাদেরকে মেরে ফেলে এই কংগ্রেসীরা। এবং তাদের মুখে একটাই দাবি ছিল, তাই এই যে সমস্ত শিখরা এদের হত্যা করেছে তারা হচ্ছে জঙ্গি, তাই একটাও শিখকে আস্ত রাখবো না। তো আমার নিজের যে মানে শ্বশুর বাড়ি, তা তো শিখ। তো তারা ওই সময় কলকাতায় পালিয়ে এসেছিল। অপারেশন ব্লু স্টার এবং তারপরে যে এই যে কংগ্রেসের যে শিখ দাঙ্গা, মারাত্মক। আচ্ছা যাই হোক, হামিদ ভাই দেখান যদি ভিডিও রেডি হয়ে থাকে অপারেশন ব্লু স্টারের। আচ্ছা ফিরোজ ভাই, আপনি কি স্ক্রিনশট দিতে পারবেন? অবশ্যই পারবো। বুঝলেন? পারবো। আচ্ছা প্রাইভেট চ্যাটে এখানে একটা লিংক আছে, আমি দিয়েছি। আচ্ছা প্রাইভেট চ্যাটের ওই লিংকটা একটু ওপেন করেন, করে আপনার
প্লেব্যাক স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে শুরু করুন। 1.5 দেবো নাকি 1.25? আচ্ছা, এই আলম 1.25 দেন। আচ্ছা, আলম খান লাইভ করতেছেন ভালো কথা, কিন্তু আপনাদের লাইভ তো সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে হবে না কেন? ইসলামের পক্ষে থাকবে কেন? ইসলামের পক্ষে আমরা থাকাই ইসলামের নিয়ে একটা কথা বলেছি, ও দেখুক, দেখা বলুক, ইসলামের নিয়ে একটা কথা বলেছি। বলো না তবে বাদ দিন। ইসলামের পক্ষে যাই কেন হোক বাদ থাকতে দিন, হবে? বাদ দিন। অপারেশন ব্লু স্টারে যদি ভিডিওটা রেডি হয়ে থাকে তাহলে ওটাকে চালান। ওটা পুরো আচ্ছা, একদম পুরো অরিজিনাল অ্যাকশনটা দেখাবে। হ্যাঁ, আমি দেখলাম এটা, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখলাম। ব্রুস ভাই একটু স্ক্রিন শেয়ার দেন, আমরা দেখি সবাই মিলে। রেডি হয়েছে? আচ্ছা, এটা ভায়োলেন্সের ভিডিওটা একটু তাড়াতাড়ি চালাবেন। আচ্ছা, তাহলে 1.5 দেন। অপারেশন গুলির আওয়াজ পাবেন, প্রচুর গুলির আওয়াজ পাবেন। চালান। গোল্ডেন টেম্পল, যেখানে আমি ঢুকছি এই গুলির আওয়াজ চলছে। ওই গুলি লাগছে। মেশিন গান চলছে, হেভি মেশিন গান চলছে। এটা এই যে অস্ত্রগুলো পাওয়া গেছে, .92 বুলেট, এই যে অ্যাসাল কার্বাইন, সোভিয়েত ইউনিয়নের পাপাসা, তলোয়ার, সোর্ড, এই দেখুন খালিস্তানি কমান্ডো ফোর্স। From a distance, an uneasy calm appeared to have settled over the Golden Temple, but close up, the effects of the 10-day siege between Sikh extremists and soldiers were apparent. After the surrender of 46 militants on Wednesday, Indian troops again controlled the temple, the Sikh faith's holiest shrine. Their first task was the removal of bodies from the temple complex. 2 corpses had to be retrieved from the sacred lake, which must now be drained and refilled. The death toll during the siege was 45, mostly militants. Violence across the Punjab state since the surrender has claimed dozens of lives. The Indian government hopes to reopen the Golden Temple for worship, but the damage inflicted both inside and out during the siege was extensive. Normally spotless offices inside the temple grounds were littered with rubbish and rubble, and the cleanup job is expected to take weeks. The militants were well armed for an extended occupation of the holy sanctum. After the siege, police displayed the large cache of weapons found inside, which included anti-tank rockets and more than 3,000 rounds of ammunition. Sikh elders say they'll cooperate with police to prevent future attempts to turn the Golden Temple into an armed fortress. তো যাই হোক, আমরা পার্সোনালি আমাদের যে
অর্গানাইজেশন আছে, আমরা পার্সোনালি গিয়ে এই শিখদের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি আমরা পার্সোনালি। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। জি, ক্লিয়ার। তো আমরা পার্সোনালি গিয়ে ক্ষমা চেয়েছি। না, এটা হিন্দু শিখ দাঙ্গা। হিন্দু আর শিখ এই দুটো ইতিহাসগতভাবে কোনোদিনই একে অপরের সঙ্গে রাইভালরি নয়। হিন্দু শিখে আপনি যদি ইতিহাস যদি পড়েন, হিস্ট্রি যদি পড়েন, আহ গুরু নানক তো শিখ ধর্মের প্রবর্তক, তো তার গ্রন্থ সাহিব, তিনি বেদকে মানতেন। তো তারপরে যে 10 জন গুরু এসছে, গুরু হররায়, গুরু হরগোবিন্দ, তারপর তেগ বাহাদুর, যারা এসছে, তো প্রত্যেকেই মুঘলদের হাত থেকে, মুসলিমদের হাত থেকে হিন্দুদের বাঁচিয়েছেন। যেমন গুরু অর্জুন, যে সে এটা করেছিল যে ও আকবরের কাছে যে করেছিল যে আপনি কেন এইভাবে হিন্দুদের উপর এইভাবে জোর জবরদস্তি অত্যাচারটা করছেন। তো সেই কারণে গুরু অর্জুনকে আকবর কি করেছিল, গরম তেলের মধ্যে ওই ফ্রাই করে দিয়েছিল। গরম তেলের উপরে বসিয়ে গুরু অর্জুনকে ফ্রাই করে দিয়েছিল। গুরু তেগ বাহাদুর কাছে কিছু কাশ্মীরি ব্রাহ্মণ বা হিন্দু, তারা গেছিল যে আমাদের উপর এইভাবে অত্যাচার করছে, জিজিয়া লাগুর মাধ্যমে আমাদেরকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করছে। তো গুরু তেগ বাহাদুর ওদের সবাইকে নিয়ে ঔরঙ্গজেবের যে দরবার দেওয়ানি আম, সেখানে গিয়ে দেখা করে। তো সেইখানে ঔরঙ্গজেব রেগে যায় এবং গুরু তেগ বাহাদুরকে আহ আজও সেই জায়গাটা আছে, গুরু তেগ বাহাদুরকে জল্লাদের হাতে তুলে দেয় এবং জল্লাদ তার মাথাটা কেটে ফেলে। গুরু তেগ বাহাদুর কেটে ফেলে এবং তার সঙ্গে যত কাশ্মীর ব্রাহ্মণ ছিল, ভাই ভাই সত্যদাস, ভাই জয়রাম, ভাই সতীদাস, এদের সবাইকে বিভিন্নভাবে হত্যা করে। কাউকে করাত দিয়ে, ওই গাছ কাটার যে করাত, বড় করাত হয়, সেই করাত দিয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে দেয়। কাউকে যে পার্সিয়ান যে চাকা, যেগুলো যে জল হয়, সেখানে কাটা লাগিয়ে 2টো পার্সিয়ান চাকার মাঝখানে একজনকে এই ভাই সতীদাসকে পিষে মারা হয়। তো তারপরে যে গুরু হয়, সেই যে গুরু গোবিন্দ সিং এর তো আমরা তো জানি খালসা বাহিনী এই কারণে তৈরি করা হয়েছিল, যাতে খালসা বাহিনী যখন গুরু গোবিন্দ সিং যখন চুজ করেছিল যে কারা কারা থাকবে এখানে, তো তিনি হিন্দু শিখ এইভাবে কোনো আলাদা করে দেখেনি। সারা ভারত থেকে তিনি পঞ্চ প্রমুখ তাদের নিয়েছিল এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যার অনেকগুলো যুদ্ধ তো আমরা জানি, তো ব্যাটেল অফ চমকৌর সাহিব, ব্যাটেল অফ সিরহিন্দ, যেখানে ওয়াজির খান যে এইভাবে অত্যাচারগুলো করতো হিন্দুদের ওপর, তাকে হত্যা করা হয়। এবং এই ওয়াজির খান এবং গুরু গোবিন্দ সিং এর 4 ছেলেকেই মারা হয়। গুরু গোবিন্দ সিং এর বড় 2 ছেলে, সেখানে ব্যাটেল অফ চমকৌর সাহিবে তাদেরকে হত্যা করা হয়। মানে ব্যাটেল অফ চমকৌর সাহিব হচ্ছে একটা মানে আশ্চর্য রকমের যুদ্ধ, যেখানে 42 জন শিখ তারা একটা বড় বাড়ির মধ্যে লুকিয়ে গেছিল এবং তার বাইরে ওয়াজির খান নিয়ে এসেছিল 10 লাখের মুঘল সেনা, পুরো বাড়িটাকে ঘেরাবন্দি করে। এইবার ওই বাড়ি থেকে 5 জন করে, কখনো 8 জন করে, বারবার করতে করতে মোটামুটি ওই লাখখানেক ওই আপনার মুঘল সেনা মেরে ফেলে দিয়েছিল। তো সেইখানেই গুরু গোবিন্দ সিং যে বিখ্যাত যে বাণী আমরা যে দেখি, বিভিন্ন হিন্দি সিনেমায় দেখি, যে সওয়া লাখ এক লড়াবা তা গোবিন্দ সিং নাম কাহাবা, এইগুলো ওখানেই দিয়েছিলেন। তো হিন্দু শিখের যে হিস্ট্রি, তার মধ্যে কোনো রাইভালরি নেই, বরঞ্চ একে অপরের পরিপূরক, একে অপরকে বরাবর সাহায্য করেছে। তো এই যে ঘটনাটা, এই যে অপারেশন ব্লু স্টার, এটাকে জোর জবরদস্তি কংগ্রেসি যারা ইতিহাসকার, ইতিহাস যারা লিখেছিল, কংগ্রেসের পেটোয়া যে ইতিহাসকার, তারা লিখেছিল এটা হিন্দু শিখ দাঙ্গা। কিন্তু হিন্দু শিখ দাঙ্গা নয়, এটা কংগ্রেসিরা করেছিল। এই দাঙ্গাগুলো, যতগুলো কংগ্রেসি নেতা নেত্রী ছিল, একজন ছিল হচ্ছে জগদীশ টাইটলার, সে পরবর্তীকালে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে। সজ্জন কুমার এই কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে এমপি হয়েছিল।
ওই সময়কার ডিএসপি, তারপর হচ্ছে আইজি, ডিআইজি, যারা কংগ্রেসের পেটোয়া ছিল, তারা এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি। তো পরবর্তীকালে যখন পি চিদাম্বরম একটা ঘটনা আছে, পি চিদাম্বরম তিনি এই হিন্দু শিখ দাঙ্গা নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন, তখন একজন শিখ ব্যক্তি নিজের জুতোটা খুলে তার মুখের দিকে ছুঁড়ে মেরেছিল, একটা ঘটনা আছে। তো তারপরে এবং এবং এই যখন হিন্দু শিখ যখন দাঙ্গা হচ্ছে, তখন রাজীব গান্ধী এটা বলেছিল যে কোলাটারাল ড্যামেজ, মানে একটা বড় বাড়ি যদি পড়ে তাহলে তার আশেপাশের বাড়ি ঘরগুলোকে নষ্ট করে, দ্যাট ইজ দ্য কোলাটারাল ড্যামেজ। এটা বিভিন্ন পত্র পত্রিকার রচনা। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি কেন উল্টাপাল্টা কথা কেন বলছেন? তো নানা রকম ইসে। যাই হোক, আমি এবার ওই হিন্দু শিখ দাঙ্গার যদি কোনো ফুটেজ পাই আমি দিয়ে দিচ্ছি। সরি, কংগ্রেসীরা যে শিখ দাঙ্গা করেছিল তার ফুটেজটা দিয়ে দিচ্ছি। আর আমরা পার্সোনালি গিয়ে শিখদের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি যে ভাই এটা সত্যি একদম মানে মারাত্মক, এটা করা উচিতই হয়নি। দাঁড়ান দিচ্ছি, আমি শিখ দাঙ্গার ফুটেজ গুলো দিচ্ছি। যেমন ব্রিটিশ বিরুদ্ধে তো সর্বপ্রথম আন্দোলন করছে শিখ ধর্মের লোকেরা, মনে আছে কিনা? ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম শিখ এক সেনাপতি ছিল, উনি একাই লড়াই করতে করতে ওখানে মারা গেছে। ওনার থেকে তো পরবর্তী আস্তে আস্তে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেছে। সিপাহী বিদ্রোহ সূত্রপাত শিখদের মাধ্যমে হয়েছে, অনেক শিখ মারা গেছে তখন, হাজার হাজার শিখ। এগুলো কিন্তু ইতিহাসের পাতা বলে না অনেকে। তারপর সবচেয়ে ভালো ভালো পদে তারা দেখছি, যেমন আরো বিষয় দেখছি শিখেরা ভালো ভালো পদে আছে, কোনো জায়গা জমিলা নেই, এই আর কি। আচ্ছা, সে এই ফুটেজটা চালান। যদিও এটা একটা সিনেমার ফুটেজ, এটা সিনেমাটার নাম হচ্ছে হাসরাতে নাকি সামথিং কিছু একটা সিনেমা। এই সিনেমার মধ্যে অ্যাকচুয়াল ঘটনাগুলো দেখানো হয়েছে। এটা চালান। করলো কংগ্রেসীরা, নাম দিল হিন্দুদের নাম। এই শুয়ারগুলোকে ক্ষমতা আসতেই দেওয়া উচিত নয়। নোংরা পার্টির একটা। যাই হোক, নাদির আলী ভাই যদি থাকেন এটাকে চালান, দেখুন কিভাবে শিখ দাঙ্গাটা হয়েছিল, কিভাবে কংগ্রেসীরা 36 ঘন্টা টাইম নিয়েছিল। তারা পেট্রোল, সোড, রড, তারপর টায়ার,
शहर में यही एक कॉलोनी बाकी नहीं है, और भी बहुत सी कॉलोनियां हैं। हमारे पास सिर्फ 36 घंटे हैं, सिर्फ 36 घंटे। खत्म कर दो इनको। नेताजी, ये तो बुरा सरदार है, बाहर करो इसे भी। सबको मार डाला। शेर जैसे जैसे भी गले তো এইভাবেই এরকম শিখদের এই কংগ্রেসি গুলো, যে কংগ্রেসের নেতা নেত্রী তার সঙ্গে যে ফালতু যে চামচা, তারা এইভাবে ওই রেপ ফেপ গুলো করেছিল। ভারতের ইতিহাসে যদি দাগ লাগানোর কথা হয় তাহলে এই কংগ্রেস, ঠিক আছে, দাগ লাগানোর যদি কথা হয় তাহলে এই কংগ্রেসিরাই দাগ লাগিয়েছে। 47-এ এরা দেশ ভাগ করেছে, আর এখন তারপর সেই দাঙ্গা, তারপরে এই যত স্ক্যাম ছিল, যত তো যাই হোক, আপনারা বলুন এবার।
হামিদ ভাই, সবাই বের হয়ে গেল যে। কি হলো বুঝতেছি না তো। ফিরোজ ভাই বা আন্দাজ ভাই, মানিক ভাই কাউরে দেখতেছি না তো। হুম। হামিদ ভাই, হামিদ ভাই, হামিদ ভাই আছেন? যাই হোক, আজকে মনে হয় আমাদের গেস্ট যারা ছিলেন বের হয়ে গেছেন। হামিদ ভাই টেকনিক্যাল প্রবলেমের কারণে কথা বলতে পারতেছেন না। তাহলে আমাদের কিছু কমেন্ট আমরা দেখি। কমেন্ট দেখে আমরা যদি দেখি যে হামিদ ভাই আসতে পারতেছেন না, তাহলে আমরা শেষ করে দেবো।
তো আমাদের মানিক ভাই অনেকগুলো কমেন্ট করেছেন আলোচনার ভেতরকার বিষয় নিয়ে। তারপর আমাদের জলি জন্স ভাই কমেন্ট করেছিলেন শুভেচ্ছা শুভকামনা। জলি জন্স ভাইকে ধন্যবাদ। আলম খান কমেন্ট করতেছেন যে লাইভ করতেছেন ভালো কথা, কিন্তু আপনাদের লাইভ তো সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে। আসলে ইসলামের পক্ষে কথা বলার মতো কোনো কথা আমাদের থাকে না। অবশ্য কারোরই থাকে না, কেউ যদি একটু নির্মোহভাবে নির্লিপ্ত ভাবে চিন্তা করে। তারপর আরেকটা কমেন্ট করেছেন, ইসলামকে মিথ্যা প্রমাণ করতে এই পর্যন্ত কোনো বিজ্ঞানী পারেনি। অবশ্য কেউ চেষ্টাই করেনি, চেষ্টা করার মতো সাহস দেখায়নি। ইসলামের যে স্বৈরাচারিতা, যে ধরনের উগ্রতা, যে মৌলবাদ, এটার বিপক্ষে দাঁড়িয়ে কেউ আসলে সাহস করেনি ইসলামকে মিথ্যা প্রমাণ করার। মানিক ভাই কমেন্ট করেছিলেন আলম খান মানসিক প্রতিবন্ধী। অবশ্যই আমরা সাপোর্ট করছি আপনার এই কথা। আহ, আলম খান একটা কমেন্ট করেছেন, ইসরায়েল হচ্ছে সবচেয়ে বেশি জঙ্গি সংগঠনের সাথে লিঙ্ক আছে। তারা পৃথিবীর সব মানুষকে মানুষ মনে করে না। তারা করলো কি করলো না সেটা নিয়ে সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমি মনে করি আপনিও মানুষকে মানুষ মনে করেন না। যাই হোক, এরপরে আর একটা কমেন্ট করেছিলেন, তোমাদেরকে ইসরায়েল টাকা দেয় এবং জঙ্গি প্রচার করার জন্য। আচ্ছা আচ্ছা, যদি ইসরায়েল আমাদের টাকা দিত তাহলে আমি অবশ্যই লাভবান হতাম। আর আমারও খুব টাকার প্রয়োজন। কোন সংস্থা আসলে টাকা দেয় সেটা আমাকে একটু জানাবেন আলম খান। তারপর আমাদের কামরুল ইসলাম ভাই কমেন্ট করেছিলেন, হ্যালো এভরিওয়ান। কামরুল ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকে যেহেতু আমাদের গেস্টরা কেউ নাই এখনো, আমাদের হামিদ সাহেব কথা বলতে পারতেছেন না হয়তো। তো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, যারা আমাদের দেখলেন, এবং যারা আমাদের ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের সকলকেও ধন্যবাদ। আশা করি আপনারা আগামীতেও দেখবেন। আগামীকাল লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের লাইভ শেষ করে দিচ্ছি। দুর্ভাগ্যবশত আমরা সবার থেকে মতামত নিতে পারলাম না। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।